যাও কবু শ্বশুর শাশুড়ি মাকে গিয়ে প্রণাম করো। জোরে জোরে শাক বাজাও, এটা পরীক্ষা নিচ্ছি। জোরে জোরে শাক বাজাও, দেখবো কেমন শাক বাজাতে। আর আমরা দেখি ছোট বোন তার দাদাকে দিচ্ছে ভাইফোঁটা। দূরে যতই থাকুক না বোন, ফিরে আসে লগন। দূরে যতই থাকুক না বোন, ফিরে আসে লগনে। একটি দিনে বোনের হাতে, একটি দিনের বোনের হাতে, যুগে যুগে বন্দি যে ভাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই। নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। পেটে অসম্ভব যন্ত্রণা, ওমা মরে গেলাম। নার্সিং হোমে নিতে হবে, দেরি করলে চলবে না। শিগগিরি যা, শিগগিরি। অ্যাম্বুলেন্স! বলুন ডক্টর মুখার্জি, আমার বোন এখন কেমন আছে? ভালো আছে, ওনাকে ঘুমের ওষুধ দিয়েছে, পেশেন্ট এখন ঘুমাচ্ছে, আপাতত ভয়ের কিছু নেই। আচ্ছা আচ্ছা, বলতে পারেন আমার বোনকে ভর্তি করতে এখানে কে এসেছিল? এই বকুলপুর স্কুলে হেড দিদিমণি মমতা দেবী। মমতা দেবী? মমতা দেবীর কাছে গেল কি করে? স্যার বলতে ভয় লাগে, পিসির সাথে নবাবও এসেছিল এই নার্সিংহোমে। কি সাহস, পুলিশের বোন জেনেও। কি বলতে চান আপনি? এই বয়সে যা হয় অফিসার, আপনার বোন সহজ সরল মেয়ে, ওই গুন্ডাটা আপনাকে হাত করবার জন্য না আপনার বোনের মাথাটাকে একবার চিবিয়ে খেয়ে নিয়েছে। দুদিন দেখেছি আমি আপনার বোনের স্কুটি করে দুজনে মিলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাস্টার্ড! ওকে আমি ছাড়বো না, ওকে আজ আমি থানার লকআপে ভরবো। হ্যালো হ্যালো মিস্টার পাল, আপনি এখনই ফোর্স নিয়ে নবাবকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসুন, চিরুনি তল্লাশি করে ধরে নিয়ে আসুন। আমি আসছি। জানেন ডক্টর, আমার বোনের জন্য আমি উপযুক্ত পাত্র ঠিক করে রেখেছি। সে বড় ঘরের ছেলে জয়ন্ত, সে ব্যারিস্টার জয়ন্তকে কথা দিয়েছে সে আমার বোনকে বিয়ে করবেই। ওর মতো ছেলে লাখে একটা মিলবে না। ওই জয়ন্তকে ছেড়ে এই গুন্ডার নবাবের সাথে আমার বোনের বিয়ে দেবো, ইম্পসিবল। অফিসার, আপনার বোন অসুস্থ, এত উত্তেজিত হবেন না। না ডক্টর না, ওই গুন্ডাটাকে অ্যারেস্ট না করা পর্যন্ত এই এলাকা শান্ত হবে না। ওর এত বড় সাহস আমার বোনের দিকে হাত বাড়ায়। স্যার আমি অনেক বারণ করেছি স্যার, ওনা গুরুর গামছা বয় না। শুনুন ডক্টর, আপনি আমার বোনের সমস্ত রিপোর্ট তৈরি করে নিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করুন। যত টাকা খরচ হয় আমি করব, বিনিময়ে আমার বোনকে সুস্থ করে দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বোনের যেন বড় কিছু না হয়। আমরা এলাকাবাসী সকলেই আপনার বোনের সুস্থতা কামনা করছি অফিসার। তবে অফিসার এইবার নবাবকে আপনি একটা উপযুক্ত জবাব দিন। ওকে আজই আমি থানার লকআপে ঢুকিয়ে উচিত শিক্ষা দেব। নবাব, তুমি প্রস্তুত হও। এবার লকআপের ভেতর পুলিশের পেদানি খেতে দেখ কেমন লাগে। ভেঙে ফেলবো এই লকআপ, আমি ভেঙে ফেলবো। আমি কোনো পাপ করিনি, অন্যায় করিনি। আমি সারা জীবন মানুষের উপকার করে গেছি। তাহলে জনতার আদালতে একটা প্রশ্ন করতে চাই, আপনারা সবাই মিলে আমার মুক্তির দাবি জানান। আমি এসেছি নবাব, আজ তোমার গুন্ডামি শেষ দিন। আমি গুন্ডা নই অফিসার, আপনি আমাকে অন্যায়ভাবে লকআপে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। তাহলে এত অভিযোগ কেন তোমার নামে? সব অভিযোগ মিথ্যে স্যার। তুমি এলাকা হিরো সাজতে চাইছো, হিরোগিরি তোমার আমি গুছিয়ে দেবো। তোকে কেউ বাঁচাতে পারবে না। বল বল গুন্ডামি চাবি।
স্যার আমি গুন্ডা নই স্যার, আমি লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। আপনি আমাকে অন্যায়ভাবে লকআপে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। এত মার খেয়ে তো শিক্ষা হলো না। যে শিক্ষাটা আপনি আমাকে মেরে দিতে চাইছেন সেই শিক্ষাটা আপনি আপনার পুলিশ ডিপার্টমেন্টের সহকর্মীদের দিন। আপনার লোকাল থানার অন্যান্য অফিসারদের বলুন তারা যেন নিয়মিতভাবে এই প্রতাপ চৌধুরীর হাত থেকে ঘুষ নেওয়াটা বন্ধ করে। পুলিশ প্রশাসন থাকতে কেন স্কুল বিল্ডিং এর টাকা তছরূপ করা হবে? কেন আপনার বোনকে বাঁচাতে আমাকে গুন্ডা সাজতে হয়েছিল? কি বলছো নবাব? আমার বোনকে বাঁচাতে তুমি গুন্ডা মানে? ওই খোড়া পঞ্চার প্রতাপ চৌধুরীর হাত থেকে আপনার বোনকে আমি বাঁচিয়েছি। হোয়াট? কিন্তু আমি জানতে চাই কেন আমার বোন তোমার সঙ্গে দেখা করে? কেন সে তোমাদের বাড়িতে গিয়েছিল? কেন সেখানে সে অসুস্থ হলো? বলেন। আমি জানি না, আমি জানি না অফিসার, আমি জানি না। আপনি আপনার বোনকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমার বোনকে জাদু করে ফেলেছো। ওর থেকে টাকা নিয়ে তুমি গরিবের দেবতা সাজতে চাইছো। মামুদের ছেলের অ্যাক্সিডেন্টে ওর অনেক টাকা নষ্ট হয়েছে তোমার পাল্লায় পড়ে। বলো এই কথাগুলোকে। সত্যি সত্যি অফিসার, সত্যি সত্যি আপনার বোন আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন আমি টাকাটা নিতে চাইনি। ওই নার্সিংহোমের বিল পেমেন্ট করার জন্য আপনার বোন আমায় টাকা দিয়েছিল। উনি আমায় জোর করে টাকাটা দিয়েছিলেন। তুমি লোভী। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। তুমি টাকা পয়সার জন্যই আমার বোনকে ব্যবহার করেছো। অফিসার আপনার বোনকে আমার সঙ্গে মিশতে বারণ করে দেবেন। সে যেন কোনোদিন আমার সঙ্গে দেখা না করে, কথা না বলে। আপনার কাছে একটা অনুরোধ করবো স্যার, দয়া করে আমাকে ছেড়ে দিন। আগামীকাল আমার ছোট বোন বুলটির পাকা দেখা। বুলটির বিয়ে নিয়ে আমার পিসিমা খুব দুশ্চিন্তায় আছে। আমি বাড়ি না ফিরলে আমার বোনটা খুব কান্নাকাটি করবে স্যার। আরে ডক্টর মুখার্জির ফোন। জানি না রিপোর্টে কি হলো। হ্যাঁ ডক্টর বলুন, আমার বোন কেমন আছে? কি রিপোর্টে কি পেয়েছেন? ঠিক আছে ঠিক আছে, আমি নিজে আসছি আপনার সঙ্গে দেখা করতে। আমি আসছি ডক্টর, আমি আসছি। না, আমি এই নার্সিং হোমে থাকবো না। কেন আমি এই দুঃস্বপ্ন দেখলাম? নবাব, নবাব তোমার জন্য আমার মন খারাপ করছে। তুমি একবার এসো নবাব, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। সবাই তোমাকে খারাপ বললেও আমি তোমাকে খারাপ বলবো না। আমার জন্য তোমার মন খারাপ করছে না? তুমি একবার এসে আমাকে দেখে যাও নবাব। মৌ তুমি কেমন আছো আমি জানি না মৌ, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। জামিনে ছাড়া পাওয়ার পরেই আমি সবার আগে তোমার সঙ্গে গিয়ে দেখা করব। মৌ, মৌ তুমি জানো তোমার দাদা লকআপে আমাকে প্রচন্ড মেরেছে, কিন্তু তা সত্ত্বেও তোমার প্রতি আমার বিন্দু মাত্র রাগ নেই। আমি তো জানি তুমি আমায় কতটা ভালোবাসো। সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে মৌ। সবাই তোমাকে গুন্ডা মস্তান বললেও আমি জানি তুমি কি। আমি বুঝি তুমি কতটা মহান, কতটা উদার। এই নার্সিং হোম থেকে ছাড়া পেলেই আমি সবার আগে তোমার সাথে দেখা করব নবাব। মৌ তুমি কি করে আমার সঙ্গে দেখা করো বলো? তোমার দাদা যে তোমার আমার দুজনের সম্পর্কটা মেনে নিতে রাজি নয়, তোমার দাদাকে এড়িয়ে তুমি কি করে আমার সঙ্গে দেখা করবে? পৃথিবীর কোনো শক্তি পারবে না আমাকে আটকাতে। লেলা মজনু, রোমিও জুলিয়েট, রামী চণ্ডীদাসের মতো আমাদেরও প্রেম হবে অমর কাহিনী। আমি জানি কোনো কাহিনী তুমি বিশ্বাস করবে না, সেই বিশ্বাস তোমার প্রতি আমার আছে। আচ্ছা মৌ, আমি যেমন তোমার কথা ভাবছি তুমিও নিশ্চয়ই আমার কথা ভাবছো। কেন জানি না, আমি তোমার কথা ছাড়া কিছু ভাবতেই পারি না। সব সময় মনে হয় তুমি আমার কাছে কাছে আছো, অথচ আমি তোমার থেকে কত কত দূরে আছি। আমি
সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত, আমি শুধু মুখ বুঝে সইব। ও আমি সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। যা কিছু চাওয়ার ছিল তাই যদি পাওয়া যেত, আকাশের বুকে থাকতো কি কোনো কান্না? সাগরের ঢেউ কি নিজেকে সামলাতে না পেরে তীরের বুকে ভেঙে ভেঙে পড়তো? কি ছিল চাওয়ার আর কি ছিল পাওয়া, মেলাবো না কোনোদিন হিসাব যেটা। কি ছিল চাওয়ার আর কি ছিল পাওয়া, মেলাবো না কোনোদিন হিসাব যেটা। সফল না হোক তবু স্বপ্নের সাগর, দুটি চোখে চিরদিন বইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত, আমি শুধু মুখ বুঝে সইব। ও আমি সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। নবাব, আমি খুব ভালো আছি নবাব, আমি খুব ভালো আছি। ডাক্তারবাবু আসলেই আমি ডাক্তারবাবুকে বলবো। যা ভেবেছিলাম ঠিক তাই, আমার আইডিয়া রং হতে পারে না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, যার শরীরে ভেতর একটা প্রবলেম রয়েছে সে সময় মতো চিকিৎসা করায়নি কেন? টাকা পয়সা তো কোনো অভাব নেই, রোগ পুষে রাখার কারণটা কি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। কি আপনি বেড ছেড়ে উপর উঠলেন কেন? আপনাকে রেস্টের প্রয়োজন, প্লিজ প্লিজ আপনি বেডে যান। ডাক্তারবাবু, আপনাকে অনুরোধ, আপনি আমাকে জোর করবেন না। কি হয়েছে ডক্টর, কি হয়েছে? এ কি মৌ? দাদা, দাদা তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, আমি যে নার্সিং হোমে আর থাকতে পারছি না দাদা, প্লিজ তুই দাদা। অমন করছিস কেন? ছেলে মানুষই করলে হবে? তুই এখন অসুস্থ, ডক্টরের মতামত ছাড়া আমি তোকে বাড়ি নিয়ে যেতে পারি না বোন। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি ডক্টরের সাথে কথা বলে আমার ছুটির ব্যবস্থা করো। ঠিক আছে, তুই এখন বেডে যা। এবার বলুন ডক্টর, আপনি কেন আমাকে নার্সিং হোমে ডাকলেন? আমার বোনের রিপোর্টে আপনি কি পেয়েছেন যেটা ফোনেতে ক্লিয়ার করে বললেন না? বলুন ডক্টর, আমার বোনের কি হয়েছে? দেখুন, বলতে আমার খুব খারাপ লাগছে, তো বলতে তো আমাকে হবেই। আপনার বোনের দুটো কিডনি প্রবলেম হয়েছে। কি বলছেন ডক্টর? আমার বোনের কিডনি চাই, তা নাহলে আপনার বোনকে বাঁচানো অসম্ভব। না! ও মাই গড! এখন এখন আমি কি করি? কি করব? আমার এখন কি করা উচিত তুমি আমাকে বলে দাও দাদা। নবাব এখন লকআপে, তোকে যেতে হবে ওদের বাড়ি। ওর বোন বুলটিরাজ পাকা দেখা, ওই বিয়েটা তোকে ভেঙে দিতে হবে। কিন্তু কিভাবে দাদা? যেমন করে আমি তোকে শিখিয়ে দেব। প্রথমে তুই ওদের বাড়িতে যাবি, তারপর সবার চোখের সামনে চোখ দিয়ে ঝরঝর করে জল বের করবি। তখন সবাই তোকে জিজ্ঞাসা করবে, কি হয়েছে, কি হয়েছে তোমার? তখন আমি এমন কান্না কাঁদবো যে আমার মুখ থেকে কোনো কথাই বেরোবে না। কাঁদতে কাঁদতে একেবারে সেন্সলেস হয়ে যাবি। তারপর বেশ কিছুক্ষণ আমার কোনো জ্ঞান থাকবে না, সবাই আমাকে নিয়ে টেনশন করবে, আমার চোখে মুখে জল ছেটাবে। তারপর আস্তে আস্তে আমার জ্ঞানটা ফিরে আসবে। কিন্তু তারপর আমি কি করব দাদা? কাছে আয়, কানে কানে বলি। কি বুঝলি? বুঝলাম, বুঝলাম, এক
চালাক কিস্তিমান। নবাব আমাকে অনেকবার অপমান করেছে দাদা, সবার সামনে নবাব আমাকে চড় মেরেছিল, আর তার বদলা আমি এবার কড়াই গন্ডায় বুঝে নেব। আর ওই প্রতাপ চৌধুরী, ওকে ছাড়লে চলবে না, ওকে ধরেই আমাদের গুছিয়ে নিতে হবে। ওই নারী লোভী প্রতাপশালী প্রতাপ চৌধুরীকে হাত করেই আমাদের উঠতে হবে সৌভাগ্যের স্বর্ণ শিখরে। আরে বাবা, প্রতাপ তো আমার হাতের মুঠোয়, আমার জন্য সে পাগল। না, তুই ওকে চিনিস না পলি। ও নিজে পাগল হয় না, সবাইকে পাগল করে দেয়। আমার চেয়ে ভালো ওকে আর কেউ চেনে না রে। ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে এক স্কুলে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি। গরিব ঘরের ছেলে বলে ও আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো, ভালো ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াতো, আর আমি পুরনো ছেঁড়া জামা প্যান্ট পরতাম বলে গরিব ছোট লোক বলে আমাকে নিয়ে মজা করতো, মজা। লজ্জায় মাথা নিচু করে থাকতাম আমি। স্কুল জীবন থেকে প্রতাপ রাজনীতি করত, মারদাঙ্গা বোমাবাজি করে কলেজে সব ইলেকশনে জিতত, আর গরিব সাধারণ ছেলে বলে জোর করে আমাকে কাছে টেনে নিত। তখন আমাদের সংসারে প্রচুর অভাব ছিল বলে মাঝে মাঝে আমাকে অর্থ সাহায্য করত, বিনিময়ে আমাকে ওর সঙ্গ দিতে হতো। একবার ইলেকশনের আগে একটা পুরো বাড়িতে প্রতাপের কথা মতো বোম বাঁধতে গিয়ে বোম ব্লাস্ট করে আমার একটা পা চিরদিনের মতো নষ্ট হয়ে যায়। ওই শোরের বাচ্চাটা ভালো করে আমার চিকিৎসাটা পর্যন্ত করায়নি। পড়াশোনাটা আমার সেখানেই শেষ হয়ে গেল। সংসারের অভাব মেটাতে 2 নম্বরী খাতায় নাম লেখালাম। তারপর থেকে প্রতাপ চৌধুরীর ডান হাত হয়ে চুরি, ডাকাতি, খুন সব করেছি, সব। তুমি এসব কি বলছো দাদা? এখন আর সব মন থেকে মেনে নিতে পারি না রে। একটা একটা করে অন্যায় করেছি, আর বিবেকের দংশনে চলেছি। বিবেকের দরজায় বারবার আঘাত করে কে যেন চিৎকার করে আমাকে বলছে, পঞ্চানন তুই একটা পাপী, তুই নোংরা, তুই সমাজ বিরোধী, তুই মানব জাতির লজ্জা। রাতের ঘুম কোথায় হারিয়ে গেল, কিন্তু আমি জানি যথা ধর্ম তথা জয়। একদিন এমন সময় আসবে যখন পুলিশ আমাকেও অ্যারেস্ট করবে, জেল হাজত হবে। এই সমাজের চোখে আমি হয়ে যাব আসামি। সবাই আমাকে দেখে ঘৃণা করবে, ঘৃণা। তাহলে তুমি এইসব ছেড়ে বেরিয়ে এসো দাদা, তুমি তো জানো। সব জানলে ওই লাইন ছেড়ে আমি বেরিয়ে যেতে পারি না রে। কারণ যদি আমি ওদের কথা খেলাপ করি, যদি আমি কালো পথ ছেড়ে আলোর সন্ধান করি, তাহলে প্রতাপ চৌধুরী আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। তাই তো এক হাতে ছুরি আর এক হাতে পিস্তল নিয়ে আমি রাতের অন্ধকারে প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়াই। ওই কালো পথে রোজগার করার টাকা নিয়ে এসে ওই কালো মানুষ প্রতাপ চৌধুরীর হাতে তুলে দিই। তার মানে তুমি যা করো মন থেকে করো না, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করো। কিন্তু মনে রাখিস, যে আমার জীবনের আলো নিভিয়ে দিয়ে আমাকে অন্ধকার রাস্তায় টেনে নামিয়েছে, তাকে আমি ছাড়বো না, বদলা আমি নেব। কিন্তু তার জন্য তো আমাকে তুমি বলি দিচ্ছ দাদা। আমি একটা মেয়ে হয়ে কি করে আমার ইচ্ছের বিরুদ্ধে ওই নোংরা প্রতাপ চৌধুরীর সাথে মিশবো তুমি বলতে পারো? আমি তো চেয়েছিলাম আমার জীবনটাকে একটু সুন্দরভাবে বাঁচবো, আর 5টা মেয়ের মতো আমিও তো চেয়েছিলাম লেখাপড়া শিখবো, সমাজে প্রতিষ্ঠিত হব, আদর্শবতী বঙ্গ নারী হয়ে সংসার করব। সেটা তোর ভাগ্যে নেই। কেন নেই দাদা, কেন নেই? আমি পারতাম না ভালো করে লেখাপড়া শিখতে, তুমি আমাকে তা শিখতে দাওনি। চেয়েছিলাম আদর্শবতী বঙ্গ নারী হতে, তুমি আমাকে তা হতে দাওনি। যখনই ঠাকুর ঘরে ঠাকুরের সামনে গিয়ে বসতাম, তখনই সেখান থেকে টেনে ইচ্ছে নিয়ে এসে আমাকে মদের আসরে বসিয়ে দিতে তুমি। চেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত শিখতে, কিন্তু আমাকে ওই অসভ্য গান শিখতে বাধ্য করেছিলে তুমি। চেয়েছিলাম কত্থক শিখতে, কিন্তু আমাকে ওই অশ্লীল নোংরা নাচ শিখতে বাধ্য করেছিলে তুমি। তুমি দাদা, তোমার জন্য আমার জীবন নষ্ট হয়েছে, তোমার জন্য আমার স্বপ্ন ভঙ্গ হয়েছে।
হচ্ছে, আমার এই জীবন ধ্বংস হবে শুধুমাত্র তোমার জন্য। বলি চুপ করবি তুই? কেন কেন চুপ করবো দাদা, কেন চুপ করবো? দাদা ওই বোনের জীবন গড়ে তো দাওনি, উল্টে ভেঙে দিয়েছো। আমি যে আর এই ভাঙা জীবন বইতে পারছি না, ক্লান্ত পথিকের মতো আমিও যে আস্তে আস্তে থেমে যাচ্ছি। এবার এবার অন্তত তুমি আমাকে মুক্তি দাও দাদা। আমি একটু আমার মতো করে বাঁচি দাদা, একটুখানি ভালোভাবে বাঁচি। না, সেটা কিছুতেই সম্ভব নয়। তোর যে আমার ওপরে ওঠার সিঁড়িটা বন্ধ হয়ে যাবে রে। না 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 না, তোকে থামিয়ে দিলে যে আমি থেমে যাবো রে। তাই বলে দাদা হয় নিজের বোনকে সাজাবে পশারিনি? ছি ছি দাদা, ছি। দাদা তুমি আমাকে চড় মারলে? মারলাম। আমার কথার অবাধ্য হলে এরপর তোকে এমন শাস্তি দেবো তুই কল্পনা করতে পারিস না। প্রতাপ আসার সময় হয়ে গেছে, ওকে মাতাল করার দায়িত্ব তোর। এনে বোতল, পুরোটা খাওয়াবি। মনে রাখিস আমি আসছি। কি সুন্দর জীবন! দাদা তুলে দিয়ে গেল বোনের হাতে মদের বোতল, আর বলে গেল ও একটা অসভ্য নোংরা লোককে খুশি করতে। কিন্তু আমি আমার ইচ্ছের বিরুদ্ধে কি করে ওই নোংরা লোকটাকে খুশি করব? আর আমি যদি আবার দাদার কথা না শুনি না, তাহলে আমার নিজের দাদা যে আমার এই জীবনটাকে শেষ করে দেবে, আমার এই জীবনটাকে ছারখার করে দেবে, ভাসিয়ে দেব। এই জীবন আমি আর রাখবো না। আমি আমার নয়ন জলে এই জীবন আমি ভাসিয়ে দেব। তাই কামর গানের তরে ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে এলে গো, হে তোরি বাহিবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে এলে গো, এ তরি বাহিবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি তোরই বাইব বলে আমি এসেছি চলে। আমি তো জানতাম তুমি আসবে প্রতাপ চৌধুরী, আর তাই তো প্রতীক্ষার প্রহর গুনছিলাম যে কখন তুমি এসে আমার হাত থেকে এই মদের বোতলটা তুলে নেবে। আরে দাও ডার্লিং, আসলে কি জানো, নারীর সাথে সুরা না হলে ঠিক জমে না, বুঝলে? তুমি খাও আর আমায় খাইয়ে দাও। তা মিস্টার চৌধুরী, নেশার চোখে আমাকে দেখে ভালো লাগছে? ভালো লাগছে বলি, খুব ভালো লাগছে। যেন বলি
আমি না তোমার কাছে এলে খুব ভালো থাকবো। তাহলে আমাকে নিয়ে একটা ঘর বাঁধতে পারবে না? বলে বলে এক খাঁচায় বন্দি হয়ে আমি আর থাকতে পারছি না। তার মানে তুমি আমাকে ছেড়ে দিয়ে অন্য ফুলের কাছে যাবে মধু খেতে? হ্যাঁ যাবো। যেদিন বুঝবো যে তুমি আমায় সুখ দিতে পারছো না, সেদিন আবার আমি অন্য খাঁচায় গিয়ে বন্দি হবো। আরে ভোগ করবার জন্য জন্মেছি, যতদিন বাঁচবো ভোগ করে যাবো এই সমাজের মাথার মণি আমি। বাঁচবো তো সালা বাঁচার মতো বাঁচবে। দাও তো মত দাও, মত দাও, মত দাও। নাও মিস্টার চৌধুরী, আরো বেশি করে মদ খাও। এই বলে যেমন ভাবে চলছো ঠিক তেমনি ভাবে তুমি চলবে। তোমাকে আমি অনেক অনেক কিছু দেবো, তোমার ভবিষ্যৎ আমি করে দেবো। কি ভবিষ্যৎ? হাসালে প্রতাপ চৌধুরী, আমাদের মতো মেয়ের নাকি আবার ভবিষ্যৎ? আরে আমাদের মতো মেয়েরা তো আছে শুধুমাত্র তোমাদের মতো পুরুষদেরকে খুশি করার জন্য। এসো এসো প্রতাপ চৌধুরী, আমার এই ভরা যৌবনের নদীতে সাঁতার কাটো, আমার এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাও। বলে নাচ গান স্টার্ট করো, এনজয়, শুধু এনজয়। ঝুমকা গিরা রে झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा हाय हाय, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे। चोरी सैया लाइन झुकाए घर में चोरी चोरी, बोले झुमका मैं पहना दूं आजा बाकी छोड़ी, मैं बोले ना 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 बाबा ना कर जोड़ा जोड़ी, लाख चुराया सैया ने कलैया नहीं छोड़ी, हाय कलैया नहीं छोड़ी। फिर क्या हुआ? फिर झुमका गिरा रे हम दोनों के टकरार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा हाय हाय हाय, झुमका गिरा रे। बहुत अच्छा বলি, বহুত আচ্ছা। কিছুদিনের মধ্যে না তোমাকে নিয়ে আমি দার্জিলিং বেড়াতে যাবো। আজ চলি। হ্যাঁ ওরা ভালো কথা। তোমার মোবাইলে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো নিয়ে তুমি বুলটির বাড়ি চলে গিয়ে বুলটির বিয়ে ভেঙে দিয়ে নবাবের ঔদ্ধত্য জবাব দেবে। হ্যাঁ পাত্রপক্ষ ছবিগুলো দেখলে বিয়ে ভেঙে দেবে। যাও বলি তাড়াতাড়ি চলে যা, সারা মালও তো শেষ। যা। এই খেলা শেষ, এবার যাব অন্য খেলা খেলতে নবাবের বাড়ি, যেখানে আজকে হবে নবাবের বোন বুলটির বিয়ের পাকা দেখা। আমি আসছি নবাব, তোমার ওই ডানা দুটোকে ছাড়তে আমি আসছি। হাসছে শয়তানের দল, হাসছে। এগিয়ে আসছে পঙ্গপালের দল, শুধু গাছের পাতা নয় ডালপালা সব খেয়ে নেবে, কিন্তু কে বাঁচাবে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আজ আমার ভাগ্নি বুলটির বিয়ের পাকা দেখা, বরপক্ষ যদি জানতে চাই নবাব কোথায়, তাহলে কি জবাব দেবো তাদের আমি? হলো না, বিয়েটা বোধহয় হলো না। ভেঙে পড়ো না দাদা, ভেঙে পড়ো না, ভগবান আমাদের সহায় আছেন। পাত্রপক্ষ আমাকে ফোন করে জানিয়েছে বাড়ির গার্জিয়ানরা যখন দেখে মেয়ে পছন্দ করেছে, ছেলেরা দেখার দরকার নেই। বাবা বাকি কথা বিয়ের দিন ঠিক হয়ে গেছে, 15ই জ্যৈষ্ঠ। এই শোন, বিয়ে দিতে গেলে না আরো অনেক কথা থাকে। কোনো কথা নেই, উভয় পক্ষের মতামত ঠিক হলেই বিয়ে হয়ে যাবে। আরে বিয়ে হয়ে যাবে বললেই হবে, ওই দেনা পাওনার ব্যাপারটা আছে না। দেনা পাওনা তোরা চাইনি দাদা, ভদ্রলোকেরা কিছু চায় না, তাহলে আমাদের তো কিছুটা করতে হবে। আমরা যেমন বুঝবো সেরকম সাজিয়ে গুছিয়ে দেব। আচ্ছা বলতো, মেয়েটাকে কোণে সাজাতে কত ভরি সোনার গয়না লাগবে?
কমপক্ষে 10 ভরি তো 10 লাগবে। ভরি? তা 10 ভরি সোনার দাম কত তাকে তুই জানিস? 6 লাখ টাকা। 6 লাখ? আর শোনো, তার সঙ্গে মজুরি আছে 50,000। আরো ধরে রাখ, ওই খাট, বিছানা, আলমারি, লাক্সারি, হ্যাঁ। তারপরে লোকজন খাওয়ানো, প্যান্ডেল, লাইট, মাইক ইত্যাদি ইত্যাদি করে আরো তো 4-4.5 লাখ হবেই। কত টাকা হলো দাদা? 12,50,000 টাকা। কি বলতি তুই? দূরে দাঁড়িয়ে হিসাব করছিলাম, কিন্তু এত টাকা তোমরা? সত্যি তো, এতগুলো টাকা আমরা কোথায় পাবো দাদা? একটু আসতে পারি? হ্যাঁ এসো। কিন্তু কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে? বুলটির বিয়ে তো দেবেন, কিন্তু বিয়ের পর বুলটি সুখী হবে তো? কেন সুখী হবে না কেন? ছেলের কি চরিত্র খারাপ? না, আপনার মেয়ের চরিত্র ঠিক নেই। মিথ্যে কথা। আর সত্যিটা যদি আমি প্রমাণ করে দিতে পারি? কি প্রমাণ করবে? আমার মোবাইলে ওদের দুজনের তোলা কিছু ছবি আছে। বুলটির ছবি তোমার মোবাইলে? কি বলছো তুমি? দেখাবো? দেখবেন? দেখুন, এই দেখুন আপনার গুণধর মেয়ের ছবি। দেখছেন? এই যে আপনি আপনার ভাগ্নের ছবিটা একটু ভালো করে দেখুন। দেখতে পাচ্ছেন? বলতি পলি যে ছবিগুলো দেখাচ্ছে তা কি সব সত্যি? হ্যাঁ সত্যি, সত্যি। আমি প্রতাপ চৌধুরীর কাছে গিয়েছিলাম। এত বড় চরিত্রহীনা তুই? চরিত্রহীনা আমি নই মা, আমাকে ভুল বুঝো না প্লিজ। নিজের চোখে দেখার পরও তোকে ভুল বুঝবো না তুই বলতে চাইছিস? তোমরা কি দেখেছো? আমি প্রতাপ বাবুর হাত দুটো ধরে আছি, তাই তো? কিন্তু কিন্তু কেন বলো তো? কোনো নোংরামি করতে নয় গো মামা। তাহলে কি বল? বল। দাদাকে থানা থেকে জামিন করানোর জন্য আমি ওনার হাত দুটো ধরেছিলাম, আর ওই ছবিগুলোই সেই ছবি। আর ওই ছবি দেখিয়েই আমি বুলটির বিয়ে বন্ধ করে দেব। নবাবের ঔদ্ধত্যের প্রতিশোধ তুলবো। তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, এত বড় সর্বনাশ তুমি করো না। না, তোমরা হাত জড়ো করবে না। দরকার পড়ে আমি নিজেই ওই বাড়িতে গিয়ে সবটাই বলবো। না। তাতে যদি ওরা আমাকে বিশ্বাস করে তবেই আমি বিয়ে করব, নচেত দিয়ে বিয়ে আমি বন্ধ করে দেব। বুলটি কথা শোন, বুলটি ফোন কথা শোন। করবি না। আর তুই করছিস আমি কি? বলছি, কেন তুই ফোন ফোন করছিস? করবি না। কথা শোন। আর আমি বলতে বলছি। আর কি করছিস তুই? শোন, শোন, আর কি বলছিস তুই? বলুন ডক্টর মুখার্জি, আপনি কেন আমাকে আবার নার্সিং হোমে ডাকলেন? বারবার টাকার কারণ নিশ্চয় একটা আছে। ডাকার কারণ তো একটাই ডক্টর, তা হলো কিডনি। আমি তো আমার বোনকে কিডনি দিতে চাই, কিন্তু সেটাও তো সম্ভব হচ্ছে না। কি করে সম্ভব হবে? আপনার আর আপনার বোনের ব্লাড গ্রুপ ম্যাচ করেনি, আর ব্লাড গ্রুপ ম্যাচ না করলে কিডনি চেঞ্জ করা সম্ভব নয়। তাহলে এখন উপায়, একটা কিছু সলিউশন তো করতেই হবে। আচ্ছা, আপনি তো আমায় বলেছেন আপনার বোনের জন্য যে ব্যারিস্টার পাত্র ঠিক করে রেখেছেন সে নাকি আপনাকে খুব সম্মান করে। এও বলেছেন মৌসুমীকে সে পছন্দ করে। এবার তাকে ফোন করুন না, দেখুন না একটা রাস্তা যদি বার করতে পারে। ঠিক বলেছেন, ভালো কথা মনে করে দিয়েছেন। জয়ন্ত আমাকে প্রায় বলে, দাদা আমি আপনার পাশে আছি, যে কোনো বিপদে বলবেন, ঝাঁপিয়ে পড়বো। দাঁড়ান, জয়ন্তকে একটা ফোন করি। হ্যালো হ্যালো জয়ন্ত, আমি মৌসুমীর দাদা ইন্দ্রজিৎ বলছি। দাঁড়ান, স্পিকারে দিই। হ্যাঁ দাদা বলুন, বলুন কি খবর? মৌসুমীর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, ও খুব কষ্ট পাচ্ছে। সে কি, দুটো কিডনি ড্যামেজ? এখন আমি কি করি বলো তো? তা আমিও বা কি করবো বলুন? তুমি যদি তোমার একটা কিডনি ওকে দাও তাহলে। আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের কিডনি দিয়ে নিজে সর্বনাশ করব? কেন? তুমি যে বলেছিলে যে কোনো মূল্যে মৌসুমীকে বিয়ে করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর তা বলছি না। আর শুনুন, ফার্দার ফোন করে আমাকে একদম ডিস্টার্ব করবেন না। যার দুটো কিডনি ড্যামেজ তাকে বিয়ে, আমায় কি ছাগল ভেবেছেন? ফোনটা রাখুন তো, রাখুন। ডক্টর, বিশ্বাস যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তাহলে এখন উপায়? উপায় যে কোনো মূল্যে একটা কিডনি চাই। আমি তোমার বিষয় সম্পত্তি বেচে প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা তুলে দিতে চাই তার হাতে, যদি কেউ এই প্রস্তাবে রাজি হয়। আমি চেষ্টা করতে পারি। চেষ্টা করুন ডক্টর, আপনি পারবেন ডক্টর, আপনিই পারবেন। আচ্ছা ডক্টর, নিউজ পেপারে কিডনি চাই বলে যদি বিজ্ঞাপন করি তাহলে কিছু সুরাহা হতে পারে কি করে বলি বলুন তো? ডক্টর, আমার এই বুকটা ফেটে যাচ্ছে ডক্টর। ন্যায় ছাড়া অন্যায় কাজ আমি কোনোদিন করিনি, পুলিশের চাকরি করলেও কোনোদিন এক পয়সা আমি ঘুষ নিইনি। তাহলে তাহলে এত বড় সর্বনাশ কেন হলো আমার সঙ্গে বলতে পারেন ডক্টর? ছোটবেলা থেকেই দুই ভাই বোন একসাথে মানুষ হয়েছে, বাবা মা হারা সন্তান আমরা। ওই ছোট বোনটাকে কোনোদিন কোনো দুঃখ কষ্ট অভাব আমি বুঝতে দিইনি ডক্টর। ও দাদা ডাকে আমার এই বুকটা পড়ে যায় ডক্টর। ওর যদি কিছু হয়ে যায় তাহলে কে আমাকে দাদা দাদা বলে ডাকবে ডক্টর?
আমার এই বুকটা শূন্য হয়ে যাবে ডক্টর, শূন্য হয়ে যাবে। অফিসার, আপনি এতটা ভেঙে পড়বেন না, একটা রাস্তা আমি ঠিক বার করতে পারবো। তাহলে তাহলে কেউ কি আছে যে এই প্রস্তাবে রাজি হবে? হয়তো আছে, আমার একজন জানা পরিচিত ছেলে আছে, কিন্তু সমস্যা আছে, যে কিডনি দেবে আর যে কিডনি নেবে দুজনের কিন্তু লাইফ ফিক্স রয়েছে। তাই আমি বলছিলাম আমাদের অপারেশনটা কলকাতা করে বড় ডাক্তারকে দিয়ে করাতে, এতে আপনার কোনো আপত্তি? আমার কোনো আপত্তি নেই ডক্টর, আমি শুধু চাই আমার বোনের জীবন। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর মৌসুমীকে কিন্তু সহজে কেউ বিয়ে করতে চাইবে না। তাই আমি বলছিলাম যে ছেলেটাকে আমি নিয়ে আসবো, মানে যে ছেলেটা টাকার বিনিময়ে কিডনি দেবে, তাকে দিয়ে কন্ট্রাক্টে লিখে নিতে হবে, মৌসুমীকে তাকে বিয়ে করতে হবে। এতে আপনার কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই ডক্টর, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন ডক্টর। আমি আপনার উপর ভরসা করে নিশ্চিন্ত হতে চাই ডক্টর। যেমন করেই হোক, যেমন করেই হোক আমার বোনের জন্য একটা কিডনির আপনি ব্যবস্থা করে দিন ডক্টর। আমার বোনের জীবন আপনি ফিরিয়ে দিন ডক্টর, বোনের জীবন প্লিজ ডক্টর, প্লিজ। এই ব্ল্যাঙ্ক চেকটা, এই ব্ল্যাঙ্ক চেকটা আপনি রাখুন, টাকার পরিমাণটা আপনি বসিয়ে দেবেন ডক্টর। বিনিময়ে আমার বোনকে আপনি সুস্থ করে দিন ডক্টর। আর আমি কিচ্ছু চাই না। আমি আসছি ডক্টর, আমি আসছি। জানি না যে খেলায় আমি নেমেছি সেই খেলায় আমি জিততে পারবো কিনা, তবে খেলতে আমাকে হবে। আমি প্রমাণ করে দেব গোবরেও পদ্মফুল ফোটে। পুঁথিগত শিক্ষার অর্থই সবকিছু নয়, মানুষের মনুষ্যত্ব হচ্ছে আসল পরিচয়। আমি একজন ডাক্তার, আমি বহু লোককে চিকিৎসা করেছি, কেউ সুস্থ হয়েছে, কেউ বা মারা গেছে। তাই ডাক্তারির সাথে সাথে এই খেলাটা আজ আমায় খেলতে হবে। হয়তো এই সমাজের কাছে আমি বাহবা পাবো, কিন্তু বেঁচে যাবে দুটো প্রাণ, এক মৌসুমী আর এক নবাব। ডাক্তারবাবু, জামিনে ছাড়া পাওয়ার পরেই আমি সবার আগে আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে ছুটে এসেছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলুন না, আমার মৌ কেমন আছে? ভালো আছে তো ডাক্তারবাবু? মৌসুমী ভালো নেই। কেন, কি হয়েছে? ও জীবন মরণ সমস্যা। আপনি চুপ করে আছেন কেন? আপনি বলুন না দয়া করে, আমার মৌসুমীর কি হয়েছে? মৌসুমী দুটো কিডনি ড্যামেজ। না, হতে পারে না। আমি আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি সবগুলো পরীক্ষা ভালো করে দেখে তারপরে বলছেন? আমি সব রকম পরীক্ষা করে বলছি নবাব, সব রকম পরীক্ষা করে। এখন তুমি তো সব শুনলে, একবার তো তুমি বারো সুরাহ করতে। বলো নবাব, বলো তুমি কি করবে বলো। ডাক্তারবাবু, ভালোবাসার আর এক নাম জীবন। আমি আমার নিজের জীবন দিয়ে মৌসুমীকে ভালোবাসি। প্রয়োজন পড়লে ওকে বাঁচানোর জন্য আমি আমার নিজের জীবনটা দিতেও রাজি আছি। একটা কিডনি তো আমি দেব। আমাদের হাতে একদম সময় নেই ডাক্তারবাবু। তবে আপনার কাছে একটাই অনুরোধ, আমি যে আমার নিজের কিডনিটা দিচ্ছি এই কথাটা যেন মৌসুমী কিছুতেই জানতে না পারে। দূরে দাঁড়িয়ে সব কথাই আমি শুনেছি। ও, তুমি এসেছো, তুমি এসেছো, তুমি একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। তোমার সব দায়িত্ব আমার। তোমার আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। ওপরের ঈশ্বর তোমার আমার দুজনের মিলন চান। কিন্তু আমি তো চাই না। আমি বাঁচার জন্য তুমি মরতে পারো না। মৌসুমী, মৃত্যু ভাগ্যের লিখন। আমরা সবাই এই পৃথিবীর বুকে এসেছি আমাদের টিকিটটা রিজার্ভেশন করে। আমাদের যাওয়ার টিকিটটাও কনফার্ম করা আছে। তাই তুমি হাজার চেষ্টা করলেও কিছুতেই মৃত্যুকে রোধ করতে পারবে না। তবুও এটা হয় না। কেন হয় না বলো, কেন হয় না? এক বন্ধুর বিপদে আর এক বন্ধু তার পাশে ঝাঁপিয়ে পড়বে, তবেই তো সে হবে প্রকৃত বন্ধু। আচ্ছা আচ্ছা, ধরো এই বিপদটা আমার সঙ্গে হতো, তুমি আমার পাশে দাঁড়াতে না? চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো? তুমি আমার পাশে দাঁড়াতে না? নবাবকে তুমি না বলো না মৌসুমী, ওকে তুমি একটা সুযোগ দাও, ওকে প্রমাণ করতে দাও ও গুন্ডা নয়, ও হচ্ছে এই সমাজে একজন প্রকৃত উপকারী বন্ধু। নবাব, আমি তোমার ঋণ কি দিয়ে শোধ করব বলো? কেন? ভালোবাসা দিয়ে। তুমি আমাকে ভালোবাসো বলি তো তোমার এত বড় বিপদে আমি ঝাঁপিয়ে পড়েছি। তুমি জানো, তুমি জানো তোমার দাদা লকাব আমাকে প্রচন্ড মেরেছে। তাহলে আমার দুঃস্বপ্ন সত্যি? বিশ্বাস করবে নবাব, আমি দেখেছি তুমি লকাপে। পুলিশ তোমাকে প্রচুর মারছে। ভালোবাসো বলেই তো সারাক্ষণ তুমি আমার কথা ভাবো, আমাকে তুমি স্বপ্নে দেখতে পাও। কিন্তু আমি যে ভাবতে পারছি না।
ভালোবাসার মূল্য তুমি এইভাবে দেবে? তুমি মানুষ না ভগবান? আমি তোমার বন্ধু, তুমি আমার ভালোবাসা, আমি তোমার চলার পথের সাথী, তুমি আমার জীবন মরণ। পেয়েছি, আমি প্রকৃতই এমন একজন মানুষ পেয়েছি যে সকল মানুষের থেকে আলাদা। কিন্তু আমি ভাবছি তোমার দাদার কথা, তোমার দাদা যদি মেনে না নেয় তাই তো। এরপর দাদার কোনো কথাই আমি শুনবো না। এগ্রিমেন্ট হবে, যে আমাকে কিডনি দেবে সেই হবে আমার স্বামী। তবে দাদা জানবে না যে তুমি আমাকে কিডনি দিয়েছো এবং বিনিময় 20 লক্ষ টাকাও তুমি নেবে, যে টাকা দিয়ে তোমার বোন বুলটির বিয়ে হবে। কি বলছো তুমি? কিডনি দিয়ে আমি টাকা নেব? হ্যাঁ নেবে। তুমি কিডনি না দিলে আমি টাকা দিয়ে কোনোভাবেই নেব না। হয় না, কিছুতেই হয় না মৌসুমী। হয়, তুমি যেমন আমার বিপদে আমায় কিডনি দেবে, তেমনি তোমার বিপদে তোমার বোনের বিয়েতে আমাদের টাকা তুমি নেবে, আর এটাই ফাইনাল। আমি আমার জীবনের সব প্রেম ভালোবাসা তোমাকে উজাড় করে দেব, যেখানে থাকবে না এতটুকু কৃপণতা। আমার নবাব, আমার মনের বাগানে ফুটে ওঠা সদ্য ফোটা গোলাপ, যার মিষ্টি গন্ধে আমি মাতাল। এই মাতাল মনকে তুমি শান্ত করো নবাব। আমি যে তোমার প্রেমের ভিখারিনী। ভিখারিনী নও, তুমি যে আমার রানী। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। সমুদ্রের জল যেমন মাপা যায় না, তেমনি কোনো দাড়ি পাল্লাতেই তুমি আমার ভালোবাসা মাপতে পারবে না। আমার চোখের তারায় তুমি, আমার মনের আসনে তুমি, আমার ভাবনায় তুমি, আমার বাহু বন্ধনে তুমি, 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 শুধু তুমি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। কবরিতে ঝল ঝল কোন চাপায়, না বলা কথায় থর থর অধর কাঁপায়। কবরিতে ওই ঝল ঝল কোন চাপায়, না বলা কথায় থর থর অধর কাঁপায়। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। বুঝি মনে মনে হয়ে গেল মিল। বুঝি মনে মনে হয়ে গেল মিল। ফাইনাল ডিসিশন। এই বকুলপুর গ্রামে হয় আমি থাকবো, আর নয় নবাব থাকবে। চারিদিক থেকে চক্রান্ত জল ফেলে আমি শুয়োরের বাচ্চাটাকে বন্দি করব। ও জানে না আমার নাম প্রতাপ লালা। আমার সঙ্গে পেঁয়াজি করলে এই ছুরি দিয়ে করে দেবো একদম ফালা ফালা। কিন্তু আমাদের প্ল্যানিং এ আবার ধাস নেমে যাবে না তো? ধাস দশটাস
টস টস করছে দারোগার বোন মৌসুমীর যৌবন। মৌবনে যেমন মৌমাছিরা মধু খাওয়ার জন্য উড়ে যায়, আপনিও ঠিক তেমনি উড়ে গিয়ে বসবেন মৌসুমীর ওপর। বান ডেকেছে বান, আমার মনে যৌবনের বান এসেছে। এসে গেছে নতুন চিড়িয়া, ওই দেখুন। নমস্কার প্রতাপ বাবু। নমস্কার, কি ব্যাপার তুমি আবার হঠাৎ আমার কাছে? আসতে বাধ্য হলাম। বলুন কেন আমার এত বড় সর্বনাশ করতে চাইছেন? আমি তো আপনার সাথে কোনো নোংরামো করিনি। না না বা তুমি কি বলছো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি সেদিন আপনার হাত দুটো ধরে আপনার কাছে অনুরোধ করেছিলাম আমার দাদাকে থানা থেকে জামিন করানোর জন্য। হ্যাঁ কিন্তু তোমার দাদা তো জামিন হয়ে গেছে। কিন্তু আমি তো পেয়ে গেলাম বদনামের বোঝা। কে তোমার বদনাম করেছে? আমি সেদিন আমি প্রতাপ চৌধুরীর সঙ্গে ওর হাত ধরা ছবিটা তুলে রেখেছিলাম। কিন্তু কেন ওই ছবিগুলো দিয়ে তুমি কি করবে? ওই ছবি ওর হবু শ্বশুর বাড়িতে দেখিয়ে এই বিয়েটা আমি বন্ধ করে দেব। তুমি এতখানি নোংরা একটা চরিত্রবতী মেয়ের নামে বদনাম করছো। তাই বলে আপনি আমার বোনের গালে চড় মারবেন? তোমাদের দুটোকে গাছে বেঁধে পেটাবো। তোমরা দুটোই হচ্ছে এক নম্বরের শয়তান। এই তোমার মোবাইলে যে ছবিগুলো আছে এক্ষুনি আমার সঙ্গে ডিলিট করো, ডিলিট করো। করে দিয়েছি। আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আবার আপনার হাত দুটো ধরে আপনাকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি। একটা মেয়ের বিয়ে হওয়া কি এত সহজ? আর সেই বিয়ে তোমরা ভেঙে দিতে চাইছো। তোমরা আর কোনোদিন আমার কাছে আসবে না, কোনোদিন না। কি বলবো আপনাকে, আপনি আজ আমার সম্মান বাঁচিয়ে দিলেন। কেন দেবো না? তুমি তো আমার বোনের মতো। বিশ্বাস করুন, শুধু আমি নই, আমার মা মামা এরা সবাই ভেঙে পড়েছে। শোনো শোনো, আমি তোমায় বুঝিয়ে বলছি। তোমার মা আমাদের স্কুল বিল্ডিং নিয়ে আমাদের নামে দোষারোপ করেছিল। হ্যাঁ, আমরা স্বীকার করছি মাঝে মধ্যে একটু আধটু 2 নম্বরই 2 নম্বরই আমরা করি। তাই নিজেদের পিঠ বাঁচাতে তোমার মাকে দোষী সাজাতে বাধ্য হয়েছিলাম। কিন্তু একটা মেয়ের বিয়ে ভেঙে যাক এটা তো কখনো আমরা চাইনি। তোমার মাকে বলো উনি যেন আমাদের ভুল না বোঝেন। সমস্ত ভুল বোঝাবুঝি পালা শেষ করে আমি তোমার মার কাছে ক্ষমা পেতে চাইবো। দাদা, আজ থেকে তুই যে আমার স্নেহের বোন। মাকে গিয়ে বলবো, মা আর দুশ্চিন্তা নয়, প্রতাপ চৌধুরী আমাদের সাথে সব ঝামেলা মিটিয়ে নিয়ে আমাকে বোন বলে ডেকেছে। দাদা, তুমি আমার প্রণাম নাও। এই পাগলি কি করছিস, কি করছিস? ওরে, তোর স্থান তো আমার পায়ে নয়, তোর স্থান হলো আমার বুকে। তোমরা হাসছো কেন? মাকড়সার জালে যে তুমি আটকে গেলে বলছি। মানে মানে এক নতুন খেলা, আর যেই খেলায় আমরা তোমাকে দিয়ে ভালো করে খেলিয়ে নিলাম। তোমাদের কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে দাও প্রতাপ লালা, কিভাবে তোমার বিষাক্ত ললয়ে জড়িয়ে পড়েছে সেটাও কি বুঝিয়ে দাও। কি বলতে চাইছো তোমরা? তুমি চরিত্রহীনা। এই প্রতাপ চৌধুরীর সঙ্গে তোমার সম্পর্ক থাকা সত্ত্বেও তুমি অন্য ছেলেকে বিয়ে করতে চাও। আর এর প্রমাণ স্বরূপ আমার দাদার মোবাইলে ছবি তোলা আছে। কিসের প্রমাণ? কি ছবি? ওই যে তুমি আমার হাতে হাত রেখেছো তার ছবি। এই প্রতাপ লালা তোমার কপালে চুমু খাচ্ছে তার ছবি। ওই প্রতাপ চৌধুরীর সঙ্গে তোমার জড়িয়ে ধরার ছবি। আমার এত বড় সর্বনাশ তুমি করো না। তোমার মার উত্তপ্তের বদলা নিলাম। চায়ের দোকানে নবাব আমাদের মেরেছিল, তার বদলা নিলাম। আমাকে বারবার করে অপমান করার বদলা নিলাম। এতদিন ধরে যে প্রতিহিংসা আমার মধ্যে জমেছিল, আজ সেই সুযোগ নিলাম। বলি আমি পারবো দাদা, আমি পারবো তোমার মতো করে পথ চলতে। আর তাই তো আমি নিজে একটা মেয়ে হয়েও পেরেছি আর একটা মেয়ের সর্বনাশ করতে। কিন্তু কিন্তু আমার যে এখনো অনেক কাজ বাকি আছে দাদা, আর সেই কাজে সাকসেস আমি হবই। আর আমি চরিত্রহীনা মেয়ে হয়ে, সমাজ পরিত্যক্তা হয়ে নিজেই শেষ হয়ে যাব। এই সমাজ আমায় বলবে আমি চরিত্রহীনা, আমি নোংরা,
বিচার হইয়া গেল। জবাব চাই, জবাব দাও প্রতাপ চৌধুরী, কেন আমার এত বড় সর্বনাশ করতে চাইলে? হট! এই প্রতাপ এইভাবেই তার প্রতাপ চালিয়ে যাবে। নবাবের ঔদ্ধত্যের জবাব দিতে আমি তোমাদের সর্বনাশের বাণ ডেকে আনবো, বাণ। ওই আকাশে সূর্যের যেরাম উত্তাপ, তেমনি এই সমাজে প্রতাপের প্রতাপ। বলি পঞ্চা, যা এই দুশ্চরিত্রা মেয়েটাকে আন্ডারগ্রাউন্ডে গোডাউনে আটকে রেখে আয়। যা, নিয়ে যা। যা, নিয়ে যা বাবা। যা, যা, নিয়ে যা। কিন্তু প্রতাপ বাবু আপনি? আমি নয়, ওর ব্যবস্থা যা করার পঞ্চাই করে দেবে। আমি যাই দেখি নার্সিং হোমে কি হচ্ছে। বড় নার্সিংহোমে যেমন বোনের চিকিৎসা করিয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সত্যি নার্সিংহোমটা খুব বড় এবং ভালো, শুধু একটাই ডিস্টার্ব, প্রচুর গাড়ির আওয়াজ। তবে চিকিৎসা এখানে খুব ভালো হয়। আচ্ছা ডক্টর, যে ছেলেটি আমার বোনকে কিডনি দিয়ে বাঁচিয়েছে, আমি তার সঙ্গে একটু আলাপ করতে চাই, প্লিজ চলুন। একেবারে বিয়ের মণ্ডপে দেখবেন, কাল তাকে সকালে ছুটি করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর ব্ল্যাঙ্ক চেকটা? 20 লক্ষ টাকা চেকে বসে ওদের দিয়ে দিয়েছি। ছেলেটি খুবই মহৎ, তাই এত বড় মনের পরিচয় দিয়েছে। সত্যি ওরকম ছেলে লাখে একটাও মেলে না। টাকার প্রয়োজন হলে প্রত্যেকের নিজের কিডনি দিতে রাজি হয় না। ও মানুষ নয়, ভগবান। তার উপরে কি রোম্যান্টিক। যাওয়ার সময় আপনার বোনকে কত সুন্দর গান শুনিয়ে দিয়ে গেল। গান শোনালো? হ্যাঁ, নার্সিংহোমের কেবিন ঘরের মধ্যে দুজনে গল্প করতে করতে যেই চলে যেতে গেছে, অমনি আপনার বোন পিছু ডাকলো। ব্যাস, স্টার্ট। স্টার্ট মানে? গান স্টার্ট বাবা। ও, পুরোনো দিনের সুরে তালে কথায় নার্সিংহোমের কেবিন ঘরটা একেবারে মেতে উঠল। কি এমন গান? যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালি, পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালি আমার মন বুঝে মনে না, মন বুঝে মন না, যাবার বেলায় কিছু থেকে ডাকি কেন বলো কাঁদালি হাসিয়ার গানে গান এত ফুল ফোটানোর খেলা চলেছিল। হাসিয়ার গানে গান এত ফুল ফোটানোর খেলা চলেছিল। যে কটা বিধেছে পাই মরুমের মাঝে, তার কথা মন ভুলেছিল। ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়। যাবার পিছু থেকে ডাকে কেন বলো কাঁদালি আমায়। যাবার বেলায় পিছু থেকে ডাকে কেন বলো কাঁদালি আমায়। কিন্তু সিস্টার, এটাকে তো কোনো নার্সিংহোম তোমাকে দেখিনি। কি করে দেখবেন ডাক্তার, কি করে দেখবেন? আমি তো ছুটিতে ছিলাম, তাই আপনি আমাকে দেখতে পাননি। তবে সত্যি কথা বলতে কি, আমি না ওই ছেলেটাকে কিছুতেই বলতে পারছি না। ওর গান শুনে, ওর কথা শুনে
এই বুড়ি বয়সের যৌবন একেবারে ফুটে উঠছে। সত্যি পুরুষ মানুষ বটে। তাহলে ডক্টর, আমার ভগ্নিপতি হিসেবে যাকে ঠিক করেছেন সে মনে হচ্ছে দারুণ ছেলে। ডাক্তার বাবু, আমার তো ছুটি হয়ে গেছে, তাহলে আমি বাড়ি যাচ্ছি না কেন? এই তো আমি তোকে বাড়ি নিয়ে যাবার জন্য এসে গেছি বোন। আচ্ছা নিচে নামুন, নিচে নামুন। নার্সিংহোমের বেড ছেড়ে আপনি উঠে এলেন কেন? আমার আর বেডে থাকতে ভালো লাগছে না সিস্টার। না ভালো লাগছে না বললে হবে? ভালো লাগছে না এই কথাটা বললে হবে? এখনো দুবার করে ইঞ্জেকশন দেওয়া বাকি আছে। ওরে বাপরে, আবার ইঞ্জেকশন! ইঞ্জেকশন দিয়ে দিয়ে আমার সারা শরীর ব্যথা করে দিয়েছে। সিস্টার বলো। আমি আপনার কাছে ছাড়া অন্য কারোর কাছে ইঞ্জেকশন নেবই না। আপনি আমায় যতবার ইঞ্জেকশন দেবেন আমি ততবার ইঞ্জেকশন নেব। বুঝতে পেরেছি, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি ইঞ্জেকশন দিলে তোমার খুব ঠিক আছে, ঠিক আছে, আমি দেব তোমাকে, আমি ইঞ্জেকশন দেব, কোনো চিন্তা নেই। কি বলছেন সিস্টার? আপনি ছাড়া অন্য কেউ ইঞ্জেকশন দেবে না মানে? পেশেন্ট তো বাড়ি চলে যাচ্ছে, ওখানে তো অন্য কেউ ইঞ্জেকশন দেবে। যাক না, বাড়ি যাক। দরকার হলে আমি নিজে বাড়িতে গিয়ে সকাল দুপুর রাত্রির বারবার ইঞ্জেকশন দেব। আমি এই মানুষটা ছাড়া অন্য কারোর কাছে ইঞ্জেকশন নেবই না। আমি ছাড়া অন্য কাউকে ইঞ্জেকশন দিতেই দেব না। আমি অন্য কারোরটা নেবই না। আমি অন্য কাউকে দিতে দেব না। আমি নেবই না। আমি দেবই না। আমি নেবই না। আরে কেন রে বোন, শুধু উনি দেবেন কেন? অন্য কেউ দিলে অসুবিধা কি? তাহলে আমি আর ইঞ্জেকশন নেব না, আমি বাড়ি যাব। সিস্টার, আমার বোনের রাগ যে কমছে না, কি হলো? আসলে কি জানেন, এটাই সমস্যা। এই অপারেশনের পরে না হঠাৎ হঠাৎ মাথাটা গরম হয়ে যায়। এই ওষুধের সাইড এফেক্ট। তবে আপনাকে না একটা কথা বলতে ইচ্ছে করছে, লজ্জার মাথা খেয়ে বলবো? আরে বলুন না। আমি না আপনার বোনের ওইটার প্রেমে পড়ে গেছি। ওইটা মানে? হাসি। ও আপনার বোনের হাসির প্রেমে পড়ে গেছি। সত্যি কথা বলতে কি, এই নার্সিংহোমে এতদিন থাকতে থাকতে না আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। যখনই আপনার বোন রেখে যায়, আমি আপনার বোনের কাছে ছুটে 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 গিয়ে আপনার বোনকে এইভাবে জড়িয়ে ধরে থাকি। কি হচ্ছে কি? বুঝে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ডক্টর, পেশেন্টের সঙ্গে নার্সের এত মিল, এ তো দেখাই যায় না। আমিও তো অবাক হয়ে যাচ্ছি। মরণ দশা দুটো, আপনারা অবাক হন। আমরা দুজন দুজনকে জড়িয়ে থাকি। ভালো লাগছে না? একদম না, আমাকে ছেড়ে দিন প্লিজ। সিস্টার, আমার বোনের রাগ যে কমলো না। আচ্ছা, এটাই তো সমস্যা জানেন। যখনই নতুন নতুন করে রেখে যায়, আমাকে নতুন করে আদর করতে হয়। আবার কিরকম আদর? নতুন আদর আসছি, দাঁড়াও। যখনই আপনার বোন আবার রেখে যায়, আমি তখন আপনার বোনকে কাছে টেনে ধরে একটা করে দিই, অমনি রাগ কমে যায়। বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। কি হচ্ছে কি? তোমার রাগ থামানো হচ্ছে, আর কিছু না। আমার আর রাগ নেই, আমার সব রাগ থেমে গেছে। দেখেছেন, আপনি নিজের চোখে দেখুন। এই হচ্ছে আপনার বোনের অসুখ। আমি আদর না করলেই রেখে যায়। আচ্ছা, রাগ কমেছে কি কমেনি আমি তো নার্স, আমি তো বুঝবো। তুমি ওখানে দাঁড়াও, আমি গিয়ে তোমায় টিপে টিপে পরীক্ষা করে দেখবো তোমার রাগ কমেছে না কমেনি। রাগ কমেনি। কমেছে। কমেনি। কমেছে। কমেছে।
আবার চুমু। আহ কি শান্তি। আর একটা দেবো। এরপর আর এখানে নয়, অন্য কোথাও চলো, তাড়াতাড়ি পালিয়ে চলো। এ তো অদ্ভুত বিল। এই, এরপর তোরা দুজন দুজনকে ছেড়ে থাকবি কি করে? আমি তখন থেকে দেখছি আপনি কিনা আসার পরে টঙের উপর দাঁড়িয়ে একটা একটা করে কথা বলছেন। ছেড়ে থাকবো মানে? আমি বললাম না আপনার বোনের প্রেমে পড়েছি। আমি তো আপনার বোনকে কিছুতেই ছেড়ে থাকতে পারবো না। তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? বউকেও কেউ এত ভালোবাসে না। সত্যি তো, আমি আপনাকে ছেড়ে কি করে থাকবো? কি সাহস! একে দেখো দেখি, পাউরুটির উপরে যেমন সাদা মাখন লাগানো থাকে ঠিক তেমনি আমি তোমার সঙ্গে চেপে চেপে থাকবো। সিস্টার, আপনি যে বলেছিলেন আমি ভালো হয়ে গেলে ছুটির দিন আমাকে ভিক্টোরিয়া দেখাতে নিয়ে যাবেন। বলে তো ছিলাম তোমার দাদা কি আমার সঙ্গে তোমাকে ছাড়বেন? এখন কি সেটা সম্ভব? শোনো, তোমার দাদাকে খেঁচা আছে। তুমি এক কাজ করো, তোমার দাদার সঙ্গে বাড়ি চলে যাও। আমার ভীষণ মন খারাপ করছে। সিস্টার প্লিজ কান্না থামান। পেছনে তো আপনি তাই বাবা, তখন থেকে টঙের মাথায় দাঁড়িয়ে একটা একটা কথা বলছেন আর আমার প্রাণ জ্বলে উঠছে। আবার আদর করতে হবে না, রাগ কমবে না। যাব কেঁদো না সোনা, কলা দেব, ছোলা দেব। আগে কথা দিন আমাকে নিয়ে একটু বেরোবেন। বেরোতেই তো চাই, তুমি তো খালি ঘরের মধ্যে ঢুকে থাকো। আচ্ছা বেরোবো বাবা, ঘাট হয়েছে, আসো। বাবা, কত সাধ্য সাধনা করে আপনার বোনকে হাসিয়েছি, দেখুন কেমন ইঁদুরের মতন হাসছে। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে, সদ্য অপারেশন। আচ্ছা, নার্সটা কে, আমি না আপনি? এক্ষুনি নার্সিংহোমের কেবিনের মধ্যে বেডের ওপর শুয়ে দিয়ে পক পক করে দুবার ইঞ্জেকশন দিয়ে দেবে, দেখবে সব রাগ কমে। আবার ইঞ্জেকশন? ওটাই তো, রাগলে ইঞ্জেকশন, রাগলে ইঞ্জেকশন। ডক্টর, আমার যেন ব্যাপারটা কেমন আশ্চর্য লাগছে। আপনি এতটা অস্থির হচ্ছেন কেন? আপনি আমার ভরসা রাখুন। আরে আপনার উপর ভরসা করি তো আছি, যা ভালো বুঝবেন তাই করবেন। পালিয়েছে 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 পালিয়ে ধর 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 পালিয়েছে। কি হচ্ছে ডক্টর? এত চিৎকার চেঁচামেচি কিসে? আমি ঠিক বুঝতে পারছি না। 201 নম্বর বেডে পেশেন্ট ছদ্মবেশী নার্সের সঙ্গে পালিয়ে গেছে। পেশেন্টের বাড়ির লোক যদি নার্সিংহোমে থেকে থাকেন ইমিডিয়েট এসে ইনকোয়ারিতে যোগাযোগ করুন। সে কি হবে ডক্টর? আমার তখনই সন্দেহ হচ্ছিল ওই নার্স নয়, নার্সের ছদ্মবেশে যে এসেছিল সে নবাব চড়ার কেউ নয়। মেবি বাট এখন কি হবে? এই কলকাতা শহরের যেখানেই থাকুক ওই আসামিকে আমি খুঁজে বের করবই। ডক্টর, যে ছেলেটি আমার বোনকে কিডনি দিয়ে বাঁচিয়েছে, মানে যার সঙ্গে আমার বোনের বিয়ের ফাইনাল করেছেন, সেই ছেলেটিকে ডাকুন। আমি তার সঙ্গে কথার খেলাপ করতে পারবো না। নবাবের কাছ থেকে আমার বোনকে উদ্ধার করে ওদের আনুষ্ঠানিক বিয়ে হবার আগেই রেজিস্ট্রি ম্যারেজটা আমি করিয়ে দেবো। আমি আসছি ডক্টর, গুড বাই। অফিসার ইন্দ্রজিৎ বাবু, আমি প্রমাণ করে দেব নবাব খারাপ নয়। হ্যালো, না খেলা জমে গেছে, তুমি নিশ্চিন্তে থাকো। যে হাত দিয়ে অফিসার তোমার পিঠে রুলের বাড়ি মেরেছিল, সেই হাত দিয়ে ওর বোন মৌসুমীকে তোমার হাতে তুলে দেবে। আমি তোমাকে অনুরোধ করছি দাদা, এই খেলা তুমি শেষ করো। নবাবের কাছে তুমি তোমার ভুল স্বীকার করো। অসম্ভব! নবাবের কাছে আমি কিছুতেই সারেন্ডার করতে পারবো না। আরে ওর মাকে আমি খুন করেছি। কিন্তু আমি যেটুকু শুনেছি, নবাব কিন্তু তার মায়ের খুনিকে খুঁজে বেড়াচ্ছে। আমি ভয় পাই না, ওই নবাব জামিনে ছাড়া পেয়ে গেল, অ্যারেস্ট তোকে হতেই হবে। কিন্তু তুমি কি জানো, নবাব নার্স সেজে ওই পুলিশ অফিসারের বোন মৌসুমীকে নিয়ে নার্সিং হোম থেকে পালিয়ে গেছে। ওই অফিসার কিন্তু তার বোন মৌসুমীকে ভীষণ ভালোবাসে। এখন মৌসুমী যদি নবাবকে বিয়ে করে, তাহলে অফিসার কিন্তু তার বোনের মুখের দিকে তাকিয়ে নবাবের কেসটা হালকা করে দেবে।
একটা কথা মাথায় রেখো দাদা, আইন যেমন আছে তেমন আইনের ফাঁকও কিন্তু আছে। তার আগে ওই নবাবকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। আর ওই বুলটিকে তুমি আন্ডারগ্রাউন্ড থেকে ছেড়ে দাও দাদা। না, ঠিক যেভাবে আমি নবাবের মাকে খুন করেছি, বুলটির লাশটাকেও সেভাবে হাপিস করে দেবে। তার আগে বুলটিকে আমি না দাদা, বুলটির কোনো সর্বনাশ তুমি করবে না। আজকে সন্ধ্যার মধ্যে বুলটি যদি বাড়িতে না ফেরে, নবাব কিন্তু ফেরোসাস হয়ে যাবে। আমি তোমার কাছে অনুরোধ করছি দাদা, বুলটিকে তুমি ছেড়ে দাও। হঠাৎ তোর এত পরিবর্তন? বিবেকের দরজায় কে যেন আমাকে বারবার আঘাত করে বলছে, পলি পলি আর নয় পলি, এই কালো পথ থেকে তোরা বেরিয়ে আয়। দাদা দাদা, আমাদের যে এই কালো পথ ছেড়ে আলোর সন্ধান করতে হবে দাদা, আমাদের যে একটু ভালোভাবে বাঁচতে হবে দাদা, আমাদের যে একটু শান্তিতে বাঁচতে হবে। আরে বিবেক, কালো আলো আমার এতদিনের সমস্ত না, জীবনে যত পাপ করেছি, হাজার চেষ্টা করলেও সেই পাপের হাত থেকে আমি পরিত্রাণ পাবো না। তাই আমি আরো গভীর অন্ধকারে প্রবেশ করবো। আমি যাব ওই বুলটির কাছে। ওই কচি মুরগিটার মাংস আমি চিবিয়ে চিবিয়ে খাবো। নবাব, তোর উদ্ধত্তের জবাব আমি দেব ওই বুলটিকে দিয়ে। আজ আমি ওদের 4 হাত এক করে দেবো দাদা। মা বিশালাক্ষীকে সাক্ষী রেখে শুরু হবে ওদের পথ চলা। হয় শুধু মৌসুমীর দাদা ইন্দ্রজিৎ বাবুকে নিয়ে, উনি কি এই বিয়েটা মেনে নেবেন? কিন্তু আমি ভাবছি অন্য কথা। ওরা ফোন করেছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনো ওরা এখানে আসতে পারলো না। সত্যি তো, এত সময় লাগার তো কথা নয়, এটা চিন্তার ব্যাপার। শুধু কি আর চিন্তা রে, এই রীতিমতো দুশ্চিন্তা করছে, ভয় করছে। আমি একটা ফোন করবো। আচ্ছা তুই কি রে, ফোনটা তো অনেক আগে করা উচিত ছিল। দেখ দেখ, ফোনটা করে দেখ ওরা কোথায়। তোর নবাব ফোন করেছে। হ্যালো, হ্যাঁ তোরা কোথায়? আরে আসতে তো দেরি হচ্ছে কেন? হ্যাঁ আমরা তো মন্দিরে আছি। তোদের খুব চিন্তা হচ্ছে রে। কি বলছিস? না না, এখনো তোদের খোঁজে এখানে কেউ আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। কি বললো, কত দেরি হবে? এখনই এসে পড়বে। মায়ের সিঁদুর কোথায়? সব রেডি, তুমি একদম টেনশন করবে না তো দাদা। আচ্ছা, টেনশন শুধু আমি করছি, তুই করছিস না? টেনশন করবো না, আমি ওর পিসি হলেও আমি যে ওর মা, ও যে আমার সন্তান। তাহলে মা হয়ে ঠাকুরকে ডেকে বল, ছেলেটা যেন আবার স্থির হয়, বিয়ে থা করবে, এবার নিজের জন্য ভাবতে বল। অনেক তো হলো। তুমি ভেবো না তো, নবাবের বিয়ে হলেই দেখবে সংসারই হয়ে গেছে। তাই যেন হয় রে, আমি যার দুশ্চিন্তা নিতে পারছি না রে। বল, দুশ্চিন্তার তো কোনো কারণই নেই। আমাদের ছেলে মানুষের উপকার বই অপকার কোনোদিন করে। অবশ্য ঠিক, ভগবান ওর কোনো ক্ষতি করবে না। দেখ, আমি কিন্তু গ্রামবাসীকে কিছুতেই ঠকাতে পারবো না। আমার একটা মাত্র ছেলে, তার বিয়ে দেবো, গ্রামবাসীকে নেমন্তন্ন করে দুটো খাওয়াবো না, তাই কখনো হয়? তাছাড়া বয়সে দুজনের সাবালক সাবালিকা, আইনও তো এ বিয়ে হবেই, এবং দুজনেই খুব সুখী হবে। আমরা এসে গেছি বিশুমা। এসে গেছিস? কই, দাঁড়া দাঁড়া। ও মা, এই তো মা লক্ষ্মী গো। আর আমার নারায়ণ, আমার নারায়ণকে কিছু বল। নারায়ণকে কিচ্ছু বলবো। দেখো দাদা, দেখো, এই ঘর আলো করার জন্য যাকে নিয়ে এসছি, সেই এবার সব বলবে, আমি কোনো ব্যাপারে নেই। ঠিক ঠিক। ও মা, তা কেন? আপনারা গার্জেন, আপনারা যেমন বলবেন আমরা ঠিক তেমন চলবো। চিন্তা করবেন না, ঘর ভাঙতে আমি আসিনি, ঘর গড়তে এসেছি। বাহ বাহ বাহ, এই তো এইরকম মা লক্ষ্মী তো আমি চেয়েছিলাম। বাবা, এখন মানুষের কাছে টাকা পয়সার অভাব নেই, ঘর বাড়ির অভাব নেই, খাদ্য বস্ত্রের অভাব নেই, তবু কিন্তু মানুষ শান্তিতে নেই। কেন বলো তো? মানুষের মধ্যে ভালোবাসার বড় অভাব, শ্রদ্ধা ভক্তি বিবেকের বড় অভাব। তাই আমাদের সংসারে শান্তি বজায় রাখতে আমরা শ্রদ্ধা ভালোবাসা বিবেকের একটু অভাব রাখবো না। নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে, আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায়। এই দুটো জিনিস দিয়ে আমরা দুজনকে অনেকদিন আগে খুব ভালো করে চিনে নিয়েছি। আমরা বিলাসিতা চাই না, আমরা শান্তি চাই। এখন মানুষ কোটি কোটি টাকা উপার্জন করছে, তবু কিন্তু মানুষের মনে শান্তি নেই। তখন মাটির ঘরে শান্তি ছিল, কারণ তখন ফাটা কাপে চা ছিল, কাঠের পিঁড়িতে বসা ছিল, মাছের ছোট পিস ছিল, সুতোয় কাটা ডিম ছিল, মাসে 2 দিন মাংস ছিল।
এটো হাতে আড্ডা ছিল। মাটির তৈরি উনুন ছিল, কাঠ কয়লার আগুন ছিল, বাটা মশলার ঝাঁঝ ছিল, ধুলো ঝাড়তে কুলো ছিল, কাঁসার বাসনে খাওয়া ছিল। তাল পাতার পাখা ছিল, মাটির কলসির জল ছিল, রকে বসে আড্ডা ছিল, স্বামী স্ত্রীর মিল ছিল না ডিভোর্স, নারীদের লাজ লজ্জা ছিল, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান ছিল, পতি বরং গুরু ছিল, তাই সংসারে খুব শান্তি ছিল। না না না, আমি আপনাদের স্বপ্ন কিছুতেই পূরণ হতে দেব না। Shut up! আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না। কি চাও তুমি? তোকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেকে চল। আমি যাব না। আজ এই মন্দিরে আমি নবাবের হাতে সিঁদুর পরবই। অসম্ভব! ওই গুন্ডা বদমাইশের সিঁদুর আমি তোকে কিছুতেই পরতে দেব না। আচ্ছা অফিসার, কেন আপনি সিঁদুর পড়তে দেবেন না? ওরা তো দুজন দুজনকে খুব ভালোবাসে। ভালোবাসা? ওই ভালোবাসা কোনোদিন আমার বোনের জীবনে সুন্দর একটা বাসা তৈরি করতে পারবে না। সামান্য জোরে সেই বাসা ভেঙে যাবে। আপনি কি করে বুঝলেন সেই বাসা ভেঙে যাবে? এত বড় দূরদৃষ্টি আপনার। শুনুন অফিসার, আপনার বোন যদি এই বিয়েতে রাজি থাকে আপনি বাধা দিতে পারেন না, এই বিয়ে হবে। কারোর ক্ষমতা নেই এই বিয়ে দেয়। আমি আমার সর্বশক্তি প্রয়োগ করব। রাস্তায় লরি আটকে ড্রাইভারদের সঙ্গে গিয়ে মস্তানি করুন, ঘুষের টাকা না পেলে মদের দোকান ভাঙচুর করুন, কোটি কোটি টাকা ঘুষ নিয়ে বালি ভর্তি লরি পাচার করে দিন, ওই রাজনীতির দাদা দিদিদের কাছে চামচাবাজি করে সৎ আদর্শবান মানুষদের মেরে পাট করে দিন। তবু আমাদের দুজনের পবিত্র ভালোবাসার বন্ধন রুখতে কোন রকম শক্তি প্রয়োগ করতে আসবেন না, তাহলে নবাব কিন্তু আপনাকে উপযুক্ত জবাবটা দিয়ে। কি করবে? কি করবে তুই? তুই ভুলে গেছিস আমি এই থানার বড় অফিসার। থানার বড় অফিসার কি আইন ভুলে গেছে? আইনের পথেই আমি বিয়ে বন্ধ করব। ভুলে যেও না দাদা, আমি কোনো 16 বছরের নাবালিকা নই, আমি 22 বছরের সাবালিকা। তাই তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি নবাবকে অ্যারেস্ট করব। সাবালিকা বোনের স্বাধীনতা নষ্ট করার অপরাধে আমি আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো। হোয়াট? দাদা, দাদা তুমি এখান থেকে চলে যাও। নবাবের হাতে আমার সিঁদুর পরতে দাও। আমি কোনোদিন তোদের এই বিয়েটা মেনে নেব না, কারণ নবাব সমাজ বিরোধী, নবাব গুন্ডা। এই সমাজে ওর পরিচয়। নবাব একজন সমাজসেবী, এই সমাজের উপকারী বন্ধু। আইনের খাতায় নবাব আসবি অনেক মানুষকে মারধর করেছে, গুন্ডা মস্তানি করে বড় লোকদের টাকা ছিনতাই করেন নবাব। ভুল কথা অফিসার, আমি কোনোদিন অন্যায় ভাবে কারোর গায়ে হাত তুলিনি, আমি কোনোদিন জোর করে কারোর টাকা ছিনতাই করিনি। ওই দূরপাল্লার ট্রেনে অন্ধ ভিখিরি সেজে গান গেয়ে ভিক্ষে করেছি, আমার বাবার কাঠের বাক্স ভেঙে টাকা চুরি করেছি, আর সবটাই করেছি গরিব মানুষদের জন্য। তুমি আমার বোনের টাকা নাওনি? ও নেয়নি, আমি দিয়েছি মামুদের ছেলের চিকিৎসার জন্য। তুই বুঝতে পারছিস না মৌ? ও লোভী, ও তোকে বশ করে তোর সবকিছু গ্রাস করতে চায়। একদিন বুঝবি তুই কত বড় ভুল করেছিস। ভুলও করছে না, ভুল করছেন আপনি। আমি ভুল করছি মানে কি বলতে চান আপনি? অফিসার, আপনি তো বড় লোকের ব্যারিস্টার ছেলে জয়ন্তবাবুর সঙ্গে আপনার বোনের বিয়ে ঠিক করেছিলেন। যখনই ব্যারিস্টার জয়ন্তবাবু শুনলেন আপনার বোনের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, অমনি বিয়েটা পিছিয়ে দিলেন। সেই জন্য তো যে আমার বোনকে কিডনি দিয়ে বাঁচিয়েছে, আমি তার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো, তোমার মতো গুন্ডার সাথে নয়। বারবার আমাকে গুন্ডা গুন্ডা বলবেন না অফিসার। এই গুন্ডাটাই সবার আগে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এই গুন্ডাটাই কোনো অসুস্থ মানুষের শরীরে রক্ত লাগলে নিজের শরীর থেকে বোতল বোতল রক্ত দেয়। এই গুন্ডাটাই কোনো গরিব মানুষের ঘরে উনুন না জ্বললে নিজের মুখের খাবার তাদের মুখে তুলে দেয়। এই গুন্ডাটাই রাস্তায় কোনো অসহায় মেয়েরা বিপদে পড়লে নিজের জীবন বিপন্ন করে সেই সব মেয়েদের উদ্ধার করে। আপনার বোন তার জ্বলন্ত সাক্ষী। এই গুন্ডাটাই আপনার বোনকে খোলা পঞ্চা আর প্রতাপ চৌধুরীর হাত থেকে উদ্ধার করেছিল। এই গুন্ডাটাই আপনার বোনের কিডনি নষ্ট হয়েছে শুনে নিজের কিডনি দিতে রাজি হয়েছিল। ওই ব্যারিস্টার জয়ন্ত বাবু নয়, এই গুন্ডাটাই। কি বলছো নবাব? এই কথাগুলো কি সত্যি? অফিসার, সত্যি সত্যি আমি আপনার বোনের কিডনি নষ্ট হয়েছে শুনে নিজের কিডনিটা দিতে রাজি হয়েছিলাম। আমি বিনিময়ে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম
যাতে তুমি 20 লক্ষ টাকা লিখে নিয়েছিলে, আর সেই টাকার বিনিময়ে তুমি আমার বোনকে কিডনি দিতে রাজি হয়েছিলে। অফিসার, নিজের ভালোবাসায় গুন্ডাটা বিক্রি করে না। এই নিন আপনার 20 লাখ টাকা চেক। কিন্তু তোমার বোন বুলটির বিয়ের খরচ? কি ভেবেছো তুমি নিজের ভালোবাসাকে বিক্রি করে আমি আমার ছোট বোনের বিয়ে দেবো? এতটা নিচু কাজ এই গুন্ডাটা করে না। আরে হতে পারো তুমি বড়লোক বাড়ির মেয়ে, শ্বশুর বাড়ির টাকা পণ নিয়ে সবাইকে রাজভোগ খাওয়াবো না বলেই এই মন্দিরে তোমাকে নিয়ে এসেছি বিনা খরচে বিয়ে করব বলে। আরে অফিসার, আপনার 20 লাখ টাকা চেক। ফেক অফিসার, সবটাই ফেক। এটা একটা সাজানো ঘটনা। নবাব কিডনি দেয়নি, এক তৈরি করা একটা নাটক। মানে আপনার বোনের কোনো কিডনি ড্যামেজ ছিল না। আপনার বোনের কিডনি ড্যামেজ, নবাব কিডনি দেয়নি, এসব কি ব্যাপার ডাক্তার? আমরা কিচ্ছু বুঝতে পারছি না, খুলে বলুন। ডাক্তার বাবু আপনি বলুন না, আমরা তো কিছুই বুঝতে পারছি না। বলতে পারি নাটক তৈরি করেছিলাম ওদের ভালোবাসার মূল্য দেওয়ার জন্য। আমি জানতাম ওই অফিসার কোনোদিনও নবাবের হাতে মৌসুমীকে তুলে দেবে না, তাই আমার কিডনি ড্যামেজ না হওয়া সত্ত্বেও ডক্টর মিথ্যে করে বলেছিলেন আমার কিডনি ড্যামেজ, এবং ব্যারিস্টার জয়ন্তর আমার প্রতি ভালোবাসার পরীক্ষাটাও হয়ে গিয়েছে। হোয়াট? ইয়েস অফিসার, শুধুমাত্র আপনার বোনকে ভালোবাসি বলেই নিজের কিডনিটা দিতে রাজি হয়েছিলাম, কোনো কিছু পরীক্ষার বিনিময় নয়। শুধুমাত্র মৌসুমীকে ভালোবাসে এই কারণের জন্য। এরপর ডাক্তারবাবু বললেন আমার কিডনি ড্যামেজ নয়, সামান্য গ্যাসের প্রবলেম। আর তখনই ডক্টরের মাথায় এলো এই নাটকের প্ল্যান। অশেষ ধন্যবাদ ডাক্তার বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। সত্যি আপনি ওদের ভালোবাসার মূল্য দিলেন আর প্রমাণ করে দিলেন আমার নবাব প্রকৃত উপকারী মানুষ। সবাই আমার ছেলেকে ঘৃণা করলেও আপনি যে আমার ছেলেকে মূল্য দিয়েছেন, তাই বাবা হয়ে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমি এটা মানব না, কারণ নাটক আমি পছন্দ করি না। সিঁদুরটা আমার চাই, দেন সিঁদুর। না, আমি সিঁদুর কৌটো দেব না, আপনি চলে যান। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। সিঁদুরটা দেন। না, সিঁদুর দিবি না, তুই কিছুতেই সিঁদুর দিবি না। অফিসার, অফিসার আপনি এখানে চলে যান, জেদ করবেন না প্লিজ। আমি কারোর অনুরোধ শুনতে চাই না, সিঁদুরটা আমার চাই, দেন সিঁদুর। সিঁদুর কেড়ে নিয়ে তুমি আমার মনের পরিবর্তন করতে পারবে না দাদা। কি করব আর না করব সেটা একটু পরেই দেখতে পারবে। ভুলে যাও না, আমি কিন্তু অন ডিউটিতে আছি। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। দেন সিঁদুর। শুনুন সবাই, মৌসুমী আমার একমাত্র বোন, তাই ওর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। এই ছোট বোনটি আমার প্রাণ, তাই আমার প্রাণ যাতে তার প্রাণকে ফিরে পায়, তাই ওর উপযুক্ত পাত্র এই নবাবের হাতে সিঁদুর তুলে দিয়ে বলছি, দাও নবাব, তুমি সিঁদুরটা আমার বোনের স্মৃতিতে রাঙিয়ে দাও। এই সিঁদুর কৌটোটা আপনি আমার মায়ের হাতে দিন। আপনার বোনের স্মৃতিতে আমি সেদিনই সিঁদুর পরিয়ে দেব, সেদিন আমার জন্মদাত্রী মায়ের খুনের বদলা নেব। তার আগে কিছুতেই নয়। আমি এত চিৎকার করছি, কেউ কি শুনতে পাচ্ছ না? এই গোডাউনের দরজা ভেঙে আমায় নিয়ে যাও। আমি কি অন্যায় করেছি? হে ভগবান, তুমি কি শুনতে পাচ্ছ না? হে ভগবান, শুনতে কি পাও? অসহায় মানুষের কান্না। হে ভগবান, শুনতে কি পাও? অসহায় মানুষের কান্না। তোমারই পরীক্ষা তুমি দাও, তুমি আছো করো তার প্রমাণ, তুমি আছো করো তার প্রমাণ। পঞ্চপ্রিয়া পাঞ্চালী শুনেছিলে কান্না, এখন কেন নীরবে তুমি? দেখাও তোমার মহিমা, বাঁচাও আমার মান সম্মান। দাও তোমার পরীক্ষা, দাও তোমার পরীক্ষা, দাও তোমার
তোর ভগবান তোর ডাক শুনে তোর কাছে চলে এসেছে। তুমি এখানে কেন এসেছো? তোর পুজো নিতে। পুজো দে, আমি তোকে আশীর্বাদ করবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। এখনো তো ধরিনি, আগে ধর। আমি কিন্তু আবার চিৎকার করবো। কার 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 চিৎকার কর, অনেক তো চিৎকার করলি, কেউ কি এলো? আমি তো এলাম। আমি কিন্তু আবার নবাবদাকে সব বলে দেবো। ওকে আমি তোর ব্যবস্থা করে দেবো। আচ্ছা শয়তান। শয়তান নই আমি তোর ভগবান। কর তোর দেহ ত্যাগ। এই পঞ্চাব পিছিয়ে যেতে শেখেনি। আমি তোমার পায়ে পড়ছি, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। সর্বনাশ আশীর্বাদ করবো। রোজ বিকেল বেলায় নদীর ধারে আমার ছোট বোন বুলটিটা বেড়াতে আসে। আজকে এত রাত হয়ে গেল, কোথাও খুঁজে পাচ্ছি না কেন। বুলটে! ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। বাঘের খাঁচায় হরিণ এসেছে, হরিণ কি বাঁচে? দাদা! বোন আমার, একবার সাড়া দে বুলটে, বুলটে। কান ভরে আশীর্বাদ করলাম। বাচ্চা মেয়ে শোনা, তোমার লাগেনি তো? মালটা অজ্ঞান হয়ে গেছে, এবার শেষ খেলাটা খেলে দি। তাহলে তীর বেদা পাখি আর গাইবে না গা। মালটাকে ছেড়ে দিলে সবাইকে বলে দেবে তোর অজ্ঞে ওকে আমি। এই লাশটাকে গাড়িতে তুলে ফাঁকা রাস্তায় ফেলে দেব। বলি তুই কোথায় মা, তুই কোথায়? সন্ধে নেমে এলো, এখনো তুই বাড়ি ফিরলি না। তুই সারা দে মা, তুই সারা দে, তুই সারা দে মা। তাহলে কি কোনো সর্বনাশ? মনটা কেন কুগাইছে? হে ঠাকুর, হে ঠাকুর, তুমি আমার মেয়েটাকে বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর। তুমি আমার মেয়েটাকে বাড়ি ফিরিয়ে দাও, মেয়েটাকে বাড়ি ফিরিয়ে দাও। ওদিকে মমতা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। যদি সত্যি কিছু অঘটন ঘটে যায়, তাহলে আমি মমতাকে কি জবাব দেবো? আমি মমতাকে কি জবাব দেবো? কি হবে বাবা? বুলটির নিখোঁজ হওয়ার খবরটা পেয়ে আমি চারদিক খুঁজতে খুঁজতে আপনাদের বাড়ি চলে এলাম, কিন্তু বুলটিকে কোথাও খুঁজে পেলাম না। ওদিকে আপনার ছেলের মাথায় রক্ত উঠে গেছে। কখনো বুলটির ওপর রেগে গিয়ে বলছে একবার বাড়ি ফের, রাত অবধি বাইরে থাকার মজাটা দেখাচ্ছি। কখনো আবার ছোট বোনটার জন্য বুক ফাটিয়ে কেঁদে কেঁদে বলছে, বুলটি, বুলটি বোন আমার, তুই আমার ডাকে সাড়া দিচ্ছিস না কেন? কখনো আবার বাঘের মতো গর্জন করে বলছে, কেউ যদি আমার বোনের কোনো ক্ষতি করে থাকে তাহলে তাকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। কি হয়েছে মৌসুমী? তুই ফোন করে আমাকে এখানে ডাকলি কেন? দাদা, বুলটিকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, কোথায় গেছে? সেটাই তো বুঝতে পারছি না অফিসার। দাদা, তুমি এই ঘটনার তদন্ত করো। ছোটবেলা থেকে তোমায় আমি যতটুকু জানি, অন্যায়ের সাথে তুমি কোনো দিন আপোষ করনি। মাসের শেষে তুমি যতটুকু মাইনে পেয়েছো
তাতেই তুমি সন্তুষ্ট থেকেছ? লক্ষ লক্ষ ঘুষের টাকা তুমি ছুঁড়ে মেরেছ ওই 2 নম্বরই মানুষের মুখে, কিন্তু সেই টাকা তুমি পকেটে ভরোনি। অনেক অসাধ্য সাধন তুমি করেছো দাদা, তাই তুমিই পারবে বুলটিকে খুঁজে এনে দিতে। আপনারা কিছু আন্দাজ করছেন কি হতে পারে? দেখুন দেখুন, আমার মনে হয় আমাদের যারা চিরশত্রু তারা হয়তো এই কাজটা করেছে। অর্থাৎ প্রতাপ চৌধুরী ও খোঁড়া পঞ্চা? আমিও তাই আন্দাজ করছি। সামাজিক পরিস্থিতির কথা চিন্তা করে মেয়েটার 18 বছর বয়স হলে বিয়ে দেবো এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। কি পঞ্চার বোন পলের মেসেজ? ও লিখছে সে সব চক্র ধরিয়ে দেবে। বুলটিকে প্রতাপ আর পঞ্চা গোডাউনে আটকে রেখেছে। কি হবে বলুন না কি হবে বলুন না। দাদা তুমি বুলটিকে উদ্ধার করে এনে দাও। পলিকে থানায় নিয়ে আসার আগে আমি নিজে যাব প্রতাপ চৌধুরী গোডাউনে। আপনি কোনো চিন্তা করবেন না, বুলটিকে উদ্ধার করে আমি এখানেই নিয়ে আসবো। প্রতাপ চৌধুরী তুমি প্রস্তুত হও, আমি আসছি। ও গো বন্টি আমায় ছেড়ে যেও না, না 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 যাব না। তুই বনে বলে মাঝে একটি গলা, তুই হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বন্টি আমায় ছেড়ে যেও না, না 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 যাব না, না 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 যাব না, না 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 যাব। কি হয়েছে বুলটির, কি হয়েছে? বুলটি কথা বলছে না কেন? বললা বুলটি কথা বলছে না কেন? তোমরা একদম চুপ করো, কেউ জোরে কথা বলো না, আমার বোনটার ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাবে মানেটা কি? কি হয়েছে বুলটির? চুপ করে আছিস কেন? বল বুলটির কি হয়েছে? কি গো তুমি চুপ করে কেন আছো গো? তুমি বলো না বুলটির কি হয়েছে? কি রে তুই চুপ করে আছিস কেন? বল বুলটির কি হয়েছে? আরে তুমি চুপ করে কেন আছো? তুমি বলছো না কেন বুলটির কি হয়েছে? আরে তুই চুপ করে আছিস কেন? বল না তুই বুলটির কি হয়েছে বল। আরে তুমি চুপ করে কেন আছো? তুমি বলছো না কেন বুলটির কি হয়েছে? বলবো বুলটি আর কোনোদিন তোমাদের ডাকে সাড়া দেবে না, ও চিরনিদ্রায় চলে গেছে। বুলটি ঘুম পাড়ানির দেশে চলে গেছে আমার বোনটা। তোমরা হাজার ডাকলেও আর কোনোদিনও তোমাদের ডাকে সাড়া দেবে না। ভাই ফোটার দিন আর কেউ কোনোদিনও আমার জন্য উপোস করে অপেক্ষা করবে না। আমার বাড়ি ফিরতে দেরি হলে আর কেউ কোনোদিনও বলবো না আমি তো তোর নিজের বোন নই। তুই আজকের দিনও তুই বাড়ি ফিরতে দেরি করেছিস। সব রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি যখন ওকে বলতাম, ও গো বন্টি আমায় ছেড়ে যেও না, আর কেউ কোনোদিনও বলবে না 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 যাব না।
এই এই তুমি ভেঙে পড়ো না গো। তুমি ভেঙে পড়লে বাবাকে কে সামলাবে? কে শান্ত করবে তোমার পিসিমাকে? তোমার পিসিমা যখন বুলটির এই ঘটনাটা শুনবে, এই না বলতে পারো আমার এই শূন্য বুকটা আমি কি দিয়ে ভরাট করো, বলতে পারো? বুলটি, ওমা, আমি সুগারের রোগী বলে তোর মা আমাকে অনেক কিছু খেতে দিত না। তুই তো আমাকে লুকিয়ে লুকিয়ে কত কি খাওয়াতি, আর দিবি না তো? বল বল রে মা, তুই একবারের কথা বল, তুই একবার কথা বল মা। আমি কাকে সামলাবো? দাদা, দাদা, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না। তুমি তদন্ত করো, কি করে মারা গেল এই ফুলের মতো মেয়েটা। অফিসার, আজকে আপনার কাছে আমার ছোট বোনটার প্রাণ ভিক্ষে চাইছি। দেবেন? দেবেন অফিসার, আমার বোনটাকে ফিরিয়ে দেবেন। দিন না, দিন না অফিসার, আমার বোন ছাড়ার কেউ নেই। আমার বোনটাকে ফিরিয়ে দিন অফিসার, আমার বোনটাকে ফিরিয়ে দিন। পারবেন 24 ঘন্টার মধ্যে প্রমাণ সহ খুনিকে গ্রেপ্তার করতে? পারবেন না, কারণ আইনের খাঁচায় বন্দী আপনারা। প্রমাণ ছাড়া কোনো কাজ আপনারা করতে পারেন না। তাই যদি পারতেন, আজকে সমাজের বুকে থাকা প্রত্যেকটা পাবলিক সকাল বিকেল উঠতে বসতে আপনাদের এত খিস্তি করতো না অফিসার। ওই রাজনীতির দাদা দিদিদের কাছে চোরের মতন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো না অফিসার। এখনো সময় আছে, এখনো সময় আছে। কঠিন কঠোর পদক্ষেপ নিন, না হলে দেখবেন কোন দিন আপনার ঘরের মা বোনেরা এইভাবে ধর্ষিত হয়ে পড়ে আছে। নবাব, আজ অব্দি কজন খুনিকে আপনারা গ্রেফতার করতে পেরেছেন? কজন সমাজ বিরোধীকে আপনারা ধরতে পেরেছেন? কটা ক্রিমিনালকে আপনারা কোমরে দড়ি বেঁধে আপনাদের এই প্রিজন ভ্যানে তুলতে পেরেছেন? একজনকেও পারেননি। পারেন শুধু আমাকে, এই নিষ্পাপ নবাবকে লকআপের মধ্যে ঢুকিয়ে রুলের বাড়ি মারতে, তাই না অফিসার? নবাব, তুমি শান্ত হও। এরপরও আমি যে আমায় শান্ত হতে বলছেন অফিসার? কি করে শান্ত হবো বলতে পারেন? জ্ঞান হওয়ার পর থেকে আমি আমার নিজের জন্মদাত্রী মায়ের খুনিকে খুঁজে বেড়াচ্ছি। আজকে তারিখ অব্দি খুঁজে পাইনি। এরপরও আমার কলিজে আমার ছোট বোন বুলটি বলতে পারেন অফিসার? বলতে পারেন আমি আমার পিসিমাকে কি জবাব দেবো? আমি পিসিমার কাছে কি করে মুখ দেখাবো? আমি আমার পিসিমাকে কি বলবো? বুলটির কি হয়েছে? আমি পিসিমা, পিসিমা, এই তুমি পিসিমাকে ধরো না। পিসিমা, মমতা, এত রাত হয়েছে, তোমরা এখনো ঘুমোতে যাওনি কেন? আমার মেয়েটা দেখো কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, বলতেই হয়নি। মমতা, কত ভালো মেয়ে আমার। তোমরা এত কথা বলছো, অথচ আমার বুলটির ঘুম কিন্তু ভাঙছে না কিছুতেই। কিছু বলবি নব? কিরে, চুপ করে গেলি কেন? বল না, কিছু বলবি? বল না, কিছু বলবি? আজকের পর থেকে নবাব আর মুখে কোনো কথা বলবে না। এবার কাজে জবাব দেবে।
প্রয়োজন পড়লে বুলটি যেখানে পৌঁছে গেছে সেখানে পৌঁছে যাব আমি। তবু বুলটির হত্যার বদলা আমি নেব। রাস্তা থেকে বুলটির দেহটা কোলে তুলে নিয়ে যে প্রতিজ্ঞা আমি করেছি, সেই প্রতিজ্ঞা আমি পূরণ করবই। শ্মশানে শুধু বুলটির লাশ একা জ্বলবে না, চলবে বুলটির হত্যাকারীর লাশ। তোমরা সবাই সাবধান। নবাব আসছে। দিতে হ্যালো হ্যালো, আমি পলি বলছি। অনুশোচনা যন্ত্রণায় দগ্ধ হয়ে আমি আপনাকে ফোন করছি। স্যার, আমার জেল হোক, ফাঁসি হোক, কিন্তু আজকে আমি আপনাকে সব কিছু বলবো। স্যার, আমার কাছে প্রমাণ আছে কিভাবে ওই প্রতাপ চৌধুরীর কথা মতো আমার দাদা পঞ্চানন নবাবের মাকে খুন করেছিল। আসলে প্রতাপ চৌধুরী নবাবের মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিল, কিন্তু ওই ভদ্রমহিলা ওই প্রতাপ চৌধুরীর মুখে জুতো খুলে মেরেছিল, আর তাই নবাবের মাকে খুন হতে হয়েছিল। হ্যাঁ, আপনি দেখুন, আমি আজকে আপনাকে আবার SMS করেছি কিভাবে আমার দাদা পঞ্চানন বুলটিকে ধর্ষণ করে খুন করেছে। আমি সব কিছু লিখেছি। আচ্ছা স্যার, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, কারণ ওরা যদি জানতে পারে যে আমি থানায় আপনাকে ফোন করে সব কিছু জানিয়ে দিয়েছি, তাহলে যে ওরা আমাকেও খুন করে ফেলবে। তাই আমি এখন ফোনটা রাখছি স্যার। হ্যাঁ, এখন আমি ফোনটা রাখছি। না, তোকে খুন করবো না, তোকে না একটু আদর করবো। এ কি আপনি? তোর দাদা বাড়িতে নেই, পুলিশের তাড়াকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই তোকে একটু আদর করতে চলে এলাম। আপনি চলে যান এখান থেকে। যাবো তো অবশ্যই, কিন্তু তার আগে এতদিন ধরে যে তুই আমার সঙ্গে প্রেমের নাটকটা করেছিস, তার লাস্ট সিনটা করে দিই। মানে প্রেমের পরিণতি। তাহলে শোন, ভিলেনরা না কখনো প্রেম করে না, ভিলেনরা রেপ করে, আর রেপ না করলে নাটকও জমে না। এই নাটকে দুটো ভিলেন, এক পঞ্চা বুলটিকে রেপ করেছে। এবার আমি যদি রেপ না করি না, তাহলে মার্কেটে আমার বিশাল বদনাম হয়ে যাবে, তাই আমি ঠিক করেছি তোকে রেপ করে না নাটকটাকে জমিয়ে দেবো। আমি কিন্তু পুলিশকে সব কিছু বলে দেবো। আমিও পুলিশকে বলবো তুই আর তোর দাদা এতদিন কি কি অন্যায় আমার সাথে করেছিস। যা করেছি সব আপনার কথা মতো করেছি। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। মরলে সবাই একসঙ্গেই মরবো, কিন্তু তার আগে আমি তোকে একটু চেটে পুটে খাবো। এতদিন যখন ধরা দিইনি, তখন আজকেও ধরা দেবো না। আমার জীবন চলে গেল, তুই আমাকে কিছুতেই পাবি না জানোয়ার। আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি, আর এক পাও আমার দিকে এগিয়ে আসবি না। বলছি এত কাছে এসেও ফিরে যাবো? বাঘ মাংসের গন্ধ পেয়েছে, শুধু মাংস খাবি। আর আমিও বাঘিনী, ভয়ঙ্করী। তোকে আজকে আমি খুন করে ফেলবো। আমি বিষধরী নাগিনী হয়ে তোকে ছবল দেব। কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই? আমার হচ্ছে বিষ আছে, বুঝবি যদি ছুই। হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয় বিষে বিষে বিষক্ষ। আর একটাও আমার দিকে এগিয়ে আসবি না, আমি কিন্তু পুলিশ। পুরো বাড়িটা ঘিরে ফেলো। প্রথমবার পঞ্চকে অ্যারেস্ট করতেই হবে। ওরা গুলি চালাচ্ছে, আমরা গুলি চালাবো। প্রতাপ চৌধুরী, পুলিশের কাছে আত্মসমর্পণ করো। এই অফিসার, একদম রিভলভার তোলার চেষ্টা করবেন। আপনার সঙ্গে যে দুজন কনস্টেবল ছিল তাকে জানে খতম করে দিয়েছি, এবার আপনার পালা। তোকে আমি কিছুতেই চাপ না। তার আগে না আপনাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো।
আমার জীবন নষ্ট করেছিস। তুই বুলটিকে ধর্ষণ করেছিস। তুই বুলটিকে ধর্ষণ করে খুন করেছিস। তুই নবাবের মাকেও খুন করেছিস। তুই আমার জন্মদাত্রী মাকে, তুই আমার ছোট বোন বুলটিকে ধর্ষণ করে কনস্টেবল, এদেরকে থানায় নিয়ে চলো। না স্যার, ওদেরকে নয়, আপনি আমাকেও থানায় নিয়ে চলুন, কারণ আমিও সমানভাবে অপরাধী। আমি থানায় গিয়ে, আদালতে গিয়ে ওদের অপরাধ আমার অপরাধ আমি সব কিছু প্রমাণ সহ বলবো স্যার। এটাকেও নিয়ে চলো। নবাব, ওই পিস্তলটা আমাকে দাও। সবাই জানবে এনকাউন্টারে আমার হাতেই পঞ্চার মৃত্যু হয়েছে। তোমার কোনো শাস্তি হবে না। বেস্ট অফ লাক নবাব, বেস্ট অফ লাক। পুলিশ প্রশাসন যা পারেনি তা তুমি পেরেছো নবাব। তুমি পেরেছো সব অন্যায়ের জবাব দিতে। আমি পেরেছি আমার জন্মদাত্রী মায়ের খুনের বদলা নিতে। আমি পেরেছি আমার ছোট বোন বুলটির খুনের বদলা নিতে। আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছি মা। তোর প্রতিজ্ঞা যখন পূরণ হয়ে গেল, আর দেরি কেন নব? এবার মৌসুমীর সিঁথিতে এই সিঁদুরটা পরিয়ে দে। তোমাকে কিছু বলবে? ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। মনে কত কিছু ঘটে জানা সে তো ছিল না গো আগে। দূরে বসে আছি আমি প্রাণে তবু ছোঁয়া কেন লাগে। যদি আমি কাছে আসি তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই তবে জানি কি হবে ফুলের ছোঁয়া।